Audio Jungle. I started working as a software developer. Then আমার গেম ডেভেলপমেন্টে খুব প্যাশন ছিল, বাট আন্ডারগ্রেড লেভেলে আমাদের বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতেই গেম ডেভেলপমেন্ট, এআই ডেভেলপমেন্ট, ভিআর ডেভেলপমেন্ট শিখায় না, বা ওটার উপর তেমন কোনো কোর্স নেই। সো কেন নেই? বাংলাদেশে কি জব নেই, বা এটা ডিমান্ড নেই, বা এটা করে কি কোনো কাজ হবে না? অ্যান্ড হ্যাঁ, ডেফিনেটলি বাংলাদেশে আসলে তুলনামূলকভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টে তুলনায় জব কম, বাট অলসো 3-4 বছর আগে এআই তেও জব কম ছিল বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের জন্য। কিন্তু এখন এই বছর আপনারা দেখবেন যে এআই এর বাম্পার ফলন হয়েছে, সবাই এআই এর খুঁজছে ইঞ্জিনিয়ার, কিন্তু ওইভাবে এক্সপার্টাইজ গুলো গ্রো করেনি বলে দ্যাটস ওয়াই এখন শুরু থেকে গ্রো করাতে হচ্ছে। সো আমরা যদি এখন থেকে এআর ভিআর নিয়ে কাজ করি, যেটা এখন বাইরের ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে চলছে, কারণ এটার বেশ ইম্প্যাক্টফুল অ্যাপ্লিকেশন আছে। সো এখন থেকে যদি আমরা তাদেরকে ধরতে পারি গ্লোবালি, দেন হয়তো যখন এআর ভিআর এরও বাম্পার ফলন হবে, তখন আমরা অলরেডি রেডি টু গেট দ্যাট জব। আর এখনকার যুগ একটা স্কিলের উপর ডিপেন্ড করে থাকা যাবে না, কারণ এআই এর কারণে প্রচুর পরিমাণে ক্রস স্কিল লাগে। ক্রস স্কিল মানে মাল্টিপল জায়গায় এক্সপার্টাইজ থাকে। ধরেন আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট জানেন, বা আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য কোডিং জানেন, বাট পাশাপাশি আপনাকে হয়তো এআই জানতে হবে। বা আপনি মেডিকেল সায়েন্সে পড়েন বা সামাজিক বিজ্ঞানে পড়েন, পাশাপাশি আপনাকে কিছুটা হলেও পাইথন এবং ডাটা সায়েন্স জানতে হবে। কারণ এই যে ডেটা অ্যানালাইসিস, এগুলো মোটামুটি এখন সব জায়গায়, ইভেন এনভায়রনমেন্ট অ্যানালিস্ট, বিবিএ, এমবিএ থেকে মানুষজন আস্তে আস্তে ডেটা অ্যানালাইসিস শিখছে, আবার পাইথন ল্যাঙ্গুয়েজ শিখছে, আর ল্যাঙ্গুয়েজ শিখছে, কারণ পেটের তাগিদে। এখন ডিমান্ডই ওভাবে টেকনোলজি রিলেটেড। সো আপনাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, এখানে কতজন আছেন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে? আপনারা হাত তুলতে পারেন বাই দ্য ওয়ে। ওকে, কুল, awesome. Math की technical background? Math, definitely. Math actually one of the biggest element for coding. আমি বলবো আপনি যখন গেম ডেভেলপমেন্ট এবং এআর ভিআর ডেভেলপমেন্টে যান, ম্যাথ এবং ফিজিক্স আপনার লাগবে। এবং কোডিং বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা না, কোডিং আসলে জানা লজিক। এন্ড আপনি যদি ম্যাথ এবং ফিজিক্স, কেমিস্ট্রিও হবে, যদি ওই সাবজেক্ট গুলোতেও পড়ে থাকেন, দেন ইউ হ্যাভ দ্য ক্রিটিক্যাল মাইন্ডসেট টু রিজলভ আ সলিউশন। সো ডেফিনেটলি আমি বলবো যে ম্যাথ, ওকে, অনেক মানুষজন আছেন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে, এবং যারা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের নেই, কোনো সমস্যা নেই। আমি বলবো আপনাদের স্ট্যাটিস্টিক্স কি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের? সরি আসমা আপু, স্ট্যাটিস্টিক্স? ইয়েস। Oh, definitely. You are working with math, right? On statistics, math and logic. ইয়েস। Definitely. এবং আচ্ছা, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং কি মানে টেকনিক্যাল? ফাইন্যান্স এন্ড ব্যাংকিং আপনার এখানে ডেফিনেটলি ম্যাথ আছে, বাট ডেফিনেটলি আপনার সামনে ডেটা সায়েন্সটা লাগবে। আপনি দেখবেন যে এখনকার জবের ক্ষেত্রে ফাইন্যান্স, ব্যাংকিং, ইভেন স্ট্যাটিস্টিক্সেও আপনার পাইথন এবং ডেটা সায়েন্স লাগবে। এআর ভিআর একটা ক্রস স্কিল, ডেফিনেটলি আপনি যদি এটাতে স্কিল রাখেন, সামনে আপনি দেখবেন যে আমি যখন আপনাদেরকে কিছু উদাহরণ দিব অ্যাপ্লিকেশনে, সেখানে আপনার ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, এই ধরনের জিনিসপত্রগুলো চলে আসবে। সো ইটস আ নাইস থিং টু হ্যাভ, নাইস স্কিল টু হ্যাভ। ম্যাথে তো আপনার মানে ডাটা সায়েন্স থাকে, তারপর আর ল্যাঙ্গুয়েজ, তারপর আপনার ম্যাথ ল্যাব, এগুলো করা লাগে। তো ওইগুলো তো আপনার টেকনিক্যালি ধরতে গেলে দেখা যায় যে এগুলো আপনার যে বিভিন্ন কম্পিউটার যে কোডিং আছে, ওগুলো তো বেসিকটা মূলত আপনার লজিকটা তৈরি করা ম্যাথ দিয়ে, তারপর বিভিন্ন কোডিং এ ওইগুলো ইউজ করে বাকিগুলো কাজ করা লাগে। ব্যাপারটা তো এটাই ঘটে না? রাইট, এক্স্যাক্টলি। মাঝারুল ভাই ঠিক বলেছেন। আপনি বেসিক্যালি কোড করছেন ম্যাথ বা ফিজিক্স এর লজিক যেটা, সেটাই। সো আলটিমেটলি কোডিং কোনো স্পেশাল কিছু না। ইটস লাইক আমরা বাংলা ভাষাতেও গ্রামার ইউজ করি, ইংলিশেও গ্রামার ইউজ করি, হিন্দি বা অ্যারাবিকেও গ্রামার ইউজ করি। আলটিমেটলি আমাদের শব্দের মিনিং এক,
আমরা জাস্ট ল্যাঙ্গুয়েজ ডিফারেন্টলি ইউজ করি, দ্যাটস ইট। সো কোডিং ল্যাঙ্গুয়েজ জানাটা ভালো, পরবর্তীতে লাগে, বাট ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন, ইউ ক্যান অ্যাকচুয়ালি কনভার্ট টু এনি এরিয়া লেটার, নো প্রবলেম এট অল। সো আমি যদি পরবর্তী সেগমেন্টে যাই, একটু হিস্ট্রিতে আসি, ভিআর কি, ভার্চুয়াল রিয়েলিটি কি জানার জন্য আমরা যদি একদম 1935-এ চলে যাই, 1935 সাল, 1935 সালে একটা মুভি বের হয়, সেটাকে বলে পিগম্যালিয়ন স্পেকটিকলস। সেই 1935 সালে পিগম্যালিয়ন স্পেকটিকলসে একটা কাহিনী থাকে যে সেখানে যে নায়ক, সে একটা চশমা পরে, এবং ওই চশমা পরে সে একটা অন্য দুনিয়াতে চলে আসে, যেখানে সে ওই দুনিয়ার সাথে ইন্টারেক্ট করতে পারে। ওখানে ওই দুনিয়ার ভিতরে সে কিন্তু চশমা পরে আছে তার নিজের রুমেই, কিন্তু সে চলে গিয়েছে অন্য দুনিয়ায়, এবং সেই দুনিয়ার ভিতরে সে জিনিসপত্র পিক আপ করতে পারছে, অন্য মানুষের সাথে ইন্টারেক্ট করতে পারছে, হ্যান্ডশেক করতে পারছে, তার গ্রান নিতে পারছে। সো দ্যাট কাইন্ড অফ কনসেপ্ট গ্রিউ ফ্রম আ মুভি কনসেপ্ট। ইনফ্যাক্ট আমাদের এখনকার যত টেকনোলজি আছে, আপনি যদি চিন্তা করেন, বেশিরভাগ টেকনোলজি কিন্তু হলিউড কনসেপ্ট থেকে আসা। আয়রন ম্যান বলেন, স্টার ওয়ার্স বলেন, স্টার ট্রেক বলেন, ইভেন এআই এর হার, আপনারা হার মুভিটা যারা যারা দেখেছেন, এখন আপনারা চ্যাট জিপিটি বা হচ্ছে জেমিনাই এগুলোর সাথে অনেকটাই রিলেট করতে পারবেন। সো কারো কি কোনো কোশ্চেন আছে এই জায়গায়? গেসিং নট। ওকে, সো সেই 1900 ম্যাম কোন মুভিটার কথা বললেন? Last? হার ফর এআই। জি, রিলেটেড কোনটা? আচ্ছা, আপনি হার মুভিটা দেখতে পারেন, HER, হার। সো এই মুভিটা বেসিক্যালি আপনার হার আমি দেখেছি, ভালোই ছিল, আমার কাছে খুবই পছন্দ হয়েছিল, বাট একটু কমপ্লিকেটেড ছিল আমার কাছে, কারণ এটা একটা মানুষের মতো ফিল করতেছিল আর একটা মানুষকে প্রসেস করছিল, লাইক ওরকম কাইন্ড অফ স্টোরি ছিল। খুবই কমপ্লিকেটেড, একটু বেশি হচ্ছে গিয়ে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ফেলে দিবে। বাট মাঝে মাঝে আমরা এআই এর যেই প্রোগ্রেস দেখি, আমরা মাঝে মাঝে ওই ইন্টারনাল ফিয়ারে থাকি যে হোয়াট ইফ দে অ্যাকচুয়ালি রিপ্লেস পিপল। ওকে, দ্যাট কনসেপ্ট উই ক্যান গো লেটার, এক্সপ্লোর লেটার। বাট আমরা মুভি কনসেপ্টে আবার আসি, ব্যাক করি 1935-এ। সো ওই মুভি কনসেপ্ট থেকে মর্টন হেলিং, সে হচ্ছে একটা ইন্সপিরেশন পায়। ওকে, আচ্ছা আমি এটা ট্রাই করে দেখি, হয়তো গ্লাসের মধ্যে হবে না, বাট কাছাকাছি কিছু একটা করা যায় কি। সো সে 1956 সালে আমরা যেরকম 5D 9D মুভি দেখি বিভিন্ন থিয়েটারে, মুভি চলে বড় থিয়েটারে, সেখান থেকে বাতাস দেয়, আগুনের হলকা দেয়, সিটটা একটু নাড়াচাড়া করে। সো মর্টন হেলি ঠিক ওরকম একটা ডিভাইস বানায়, ওখানে মাথাটা আপনি দিবেন, ভিতরে একটা স্ক্রিন, চেয়ারটা বিভিন্ন সময় সে মুভ করবে তার সিনের সাথে সাথে, একটুখানি বাতাস দিবে মাঝে মাঝে যখনই সিনের মধ্যে বাতাস প্রয়োজন হবে, যখন সিনের মধ্যে একটু ফুল লতা পাতা আসবে সে ওরকম প্রাকৃতিক একটা স্মেল ছাড়বে। তো ওই ধরনের 5D 9D মুভি আমরা যেরকম দেখি, সেটা সেই 1956 সালে হেলি ক্রিয়েট করে, এবং দ্যাটস ওয়ান অফ দ্য আই উড সে ফার্স্ট ভিআর এক্সপিরিয়েন্স, ভার্চুয়াল রিয়েলিটি এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে রিয়েলিটিতে নেই, বাট অন্য রিয়েলিটি আপনাকে ওখানে গিয়ে ভিজিট করাচ্ছে, বাট আপনি কিন্তু ওখানে যাচ্ছেন। এইটা 1956-এর পর আবার 1968-এ সুদারল্যান্ড, সে আমাদের যে এখন এয়ার গ্লাস গুলো আছে বা ভিআর সেট আছে, ওটা অনেকটাই কাছাকাছি একটা কনসেপ্টের ডিভাইস বানায়, দুটো কম্পিউটার দিয়ে প্রজেকশন ক্রিয়েট করে দুটো লেন্সের মধ্যে। কিন্তু এই যে কম্পিউটারের ভার নিতে হচ্ছে, এই ভারের কারণে ওই ডিভাইসটা পরবর্তীতে আর চলে না। অ্যান্ড দেন মুভিং ফাস্ট ফরওয়ার্ড 1985-এ আসে, অলমোস্ট আমরা এখন যেসব কাছাকাছি ভিআর সেট গুলো ইউজ করছি উইথ কন্ট্রোলার, অলমোস্ট কাছাকাছি কনসেপ্টটা বিল্ড করে নিয়ে আসে জেরম লেনিয়ার এবং থমাস জাইমারম্যান। ওরা একটা কোম্পানি খুলে, ভিপিএল রিসার্চ ইনক, এবং সেখানে তারা এই ধরনের গ্লাভস ক্রিয়েট করে। এই যে আমরা যেরকম কন্ট্রোলার এখন ইউজ করছি, ওরা কন্ট্রোলারের জায়গায় গ্লাভস দিয়ে কন্ট্রোল করে,
আর ওরকম ভিআর হেডসেট থাকে যেটা ইন্টারেক্ট করতে পারবে ভিতরে। সো আপনি ভিআর হেডসেটের মধ্যে ওই 3D এনভায়রনমেন্টে চলে যাবেন এবং ওর সেই গ্লাভসটা ইউজ করে বিভিন্ন এনভায়রনমেন্টের সাথে ইন্টারেক্ট করতে পারবেন। আমরা কিভাবে ইন্টারেক্ট করতে হয় এই জিনিসটা আজকের ডেমনস্ট্রেশনে যাব। এন্ড আমি যদি একদম ফাস্ট ফরওয়ার্ড আমাদের এখনকার সময় আসি, সেই 1985 থেকে এখন 2024 অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু আমরা কি এখনো ভিআর নিয়ে অতটা কাজ করছি না। কিন্তু এই ভিআর এর কাজ কিন্তু সেই 1956 58 ওই টাইমে শুরু হয়ে গিয়েছে। আমাদের এখানে এখন 2024 এ প্রচুর ডিভাইস, অনেক কোম্পানি অনেক ডিভাইস আনছে, কোয়েস্ট, ভাইভ, সনি, অ্যাপল ভিশন প্রো, এইগুলো হচ্ছে হেডসেট। সো এই হেডসেট গুলোতে আপনি হচ্ছে প্রবেশ করবেন, you will feel like you are entering another reality from here. It's unreal. আপনাদের কে কে VR এক্সপেরিয়েন্স করেছেন for gaming purpose or anything? আপনারা একবার হাত তুলে জানাবেন কে কে VR ইউজ করেছেন? So I'm guessing 22 people. আচ্ছা, আপনারা যারা ইউজ করেছেন, যারা হচ্ছে একবার হলো ভিআর এক্সপেরিয়েন্স করেছেন, তাদের মধ্যে একজন বলতে পারবেন যে what did you feel when you first entered into the VR set? হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে হ্যালো, পাচ্ছেন? জি শুনতে ক্লিয়ারলি পাচ্ছি। তো আমি আহমেদ মাসুর কবির মুকিত, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর থেকে। তো ফার্স্ট আমি যখন ভিআর এক্সপিরিয়েন্স করি, আমার একটা গেমিং এক্সপিরিয়েন্স ছিল, লাইক একটা জম্বি গেমস। আশেপাশের সারাউন্ডিংস এ আমি দেখতে পাচ্ছি যে সব জম্বি মনে হচ্ছে আমাকে অ্যাটাক করছে, এবং আমি যখন হাত নড়ছি আমার হাতটাও সাথে সাথে নড়ছে, এবং অপর হাতটাও নড়ছে। যখন আমি শুট করছি তখনও জম্বি গুলা আউট হয়ে যাচ্ছে। এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ভিআর। Cool, nice. So, did you actually have different experience than computer gaming? Mukit bhai, Yes, of course. right? It's like you were in that reality. You are not in this room or that hall, right? So Yes, thank of you, course. Mukit bhai, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আর কেউ কি শেয়ার করতে চান আপনাদের এক্সপিরিয়েন্স? ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। সো ইয়া, সো আমরা যখন ভিআর হেডসেটে যাই বা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে যাই, কনসেপ্টটা আসলে ওইভাবে বিল্ড করা যে আপনি এই রিয়েলিটিতে না, ভিআর হেডসেটের প্রাইস কত। ওকে, সো ইট ডিপেন্ডস, দেয়ার আর লটস অফ ডিফারেন্ট টাইপ অফ হেডসেট। আমাদের এখন সবচেয়ে বেশি চিপেস্ট হেডসেট চলছে কোয়েস্ট 2, 35, আই গেস 25,000 এখন পাওয়া যায়। এন্ড সবচেয়ে হাইয়েস্ট কস্টের হচ্ছে 4 লাখ, যেটা আপনার অ্যাপল ভিশন প্রো। সো আপনি হচ্ছে যদি শুরু করতে চান, আমার সাজেশন থাকবে আপনি মেটা কোয়েস্ট থেকে শুরু করা, কারণ চিপার অ্যান্ড অ্যাভেলেবল রিসোর্সও বেশি। অ্যান্ড ওই রিসোর্সগুলো নিয়ে আমি পরবর্তীতে হচ্ছে কথাও বলবো। 499 USD। ওকে, আচ্ছা। সো হ্যাঁ, আপনারা একদমই শুরু করতে চাইলে সবচেয়ে চিপেস্ট অপশনটা হচ্ছে কোয়েস্ট 2 রাইট নাও, যেটার কন্টেন্ট আপনারা অ্যাভেলেবল পাবেন। এর চেয়ে বেশি লোয়ারে নামলে আপনার কন্টেন্ট পাবেন না তেমন একটা অ্যাভেলেবল, অলসো আপনারা লাইব্রেরি ইউজ করতে পারবেন না। সো ভাইভ আছে, এইচটিসি ভাইভ, ওটার সাথে আপনার এখানে যেরকম কন্ট্রোলার আমরা বিভিন্ন ইন্টারেকশন করি, এইচটিসি ভাইভ এবং হচ্ছে মানুষ প্রাইম, এই কয়েকটা ডিভাইস আছে যারা হচ্ছে সেন্সর প্রোভাইড করে। লাইক লেটস সে গ্লাভ সেন্সর, আপনি একটা সিনারিওতে আছেন, আপনার ওই সিনারিওতে লেটস আপনি শুট করছেন এবং আপনার হচ্ছে গুলি, কেউ আপনাকে শুট করলো, আপনার একটা গুলির মতো ধাক্কা ফিল হতে হবে, রাইট? সো এইচটিসি ভাইভ প্রো এর জন্য আপনার এক্সট্রা যেই সেন্সর গুলো আসে প্যাকেজ আকারে, ওই যে আপনার ইফেক্ট ক্রিয়েট করা, ভাইব্রেট ক্রিয়েট করা, একটা ধাক্কা ক্রিয়েট করা, এই ধরনের সেন্সরও পাওয়া যায়। সো বিভিন্ন হেডসেট বিভিন্ন ধরনের সেন্সর, বিভিন্ন ধরনের কন্ট্রোলার প্রোভাইড করে থাকে।
ডিপেন্ডিং অন হোয়াট ইউ নিড অ্যাকচুয়ালি। অ্যান্ড দেন স্মার্ট গ্লাসে যদি আমি যাই, স্মার্ট গ্লাস বেসিক্যালি ভিআর সেট না, এইরকম চশমা, বাট একটু ভারী, সেটার মধ্যে আপনার রিফ্লেকশন পড়বে, প্রজেকশন পড়বে, এবং আপনি বেসিক্যালি অগমেন্টেড রিয়েলিটির মতো একটা জায়গায় আপনি আপনার রিয়েলিটিতে আছেন। কেউ কি কোশ্চেন করবেন? সুরাইয়া আক্তার? ওকে, আচ্ছা। সো আপনার হচ্ছে এআর গ্লাস। এআর আর ভিআর এর ডিফারেন্সটা আরেকবার একটু বললে ভালো হতো। Okay, মানে sure, definitely. specific We ভাবে। can go through AR and VR difference for Adib bhai. AR হচ্ছে augmented reality, VR হচ্ছে virtual reality. Virtual reality basically আপনি কমপ্লিটলি একটা ডিফারেন্ট দুনিয়ায় চলে যাচ্ছেন, আপনাকে নিয়ে আরেকটা দুনিয়ায় ফেলা হচ্ছে। আপনি যখন ওখানে যাচ্ছেন, আপনি আর এই রুমের মধ্যে নেই, আপনি অন্য জায়গায় ইন্টারেক্ট করছেন, আশেপাশের এনভায়রনমেন্ট আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু এআর কি করছে? ঠিক উল্টা কাজটা করছে। আপনার দুনিয়াতে কিছু একটা এক্সিস্ট করে না, কিন্তু সেটাকে নিয়ে আসছে। লেটস সে একটা মাউস, এই মাউসটা এই মুহূর্তে আমার দুনিয়াতে আছে, বাট ধরে নিচ্ছি এখানে মাউসটা নেই। অগমেন্টেড রিয়েলিটি কি করলো? এভাবে করে নিয়ে আসলো মাউসটা এবং আমার টেবিলে এনে রাখলো, অ্যান্ড আমি সেটার সাথে কিছুটা ইন্টারেক্ট করলাম থ্রু মাই স্ক্রিন, কিন্তু আমার রিয়েলিটিতেই আমি আছি। এখানে জাস্ট একটা এক্সট্রা এলিমেন্ট নিয়ে আসা, ওটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে আমি এখানে নাই, আমি হচ্ছে আরেক জায়গায়, আমি স্পেসে আছি, মার্সে আছি। দ্যাটস দ্য থিং। সো আদিব ভাই কি ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির পার্থক্যটা বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। Okay. And for Rahid, Ajad, আহান ভাইয়া, কোয়েস্ট এর প্রাইস আরো একটু কম, এন্ড আমি আপনাকে একটা সহজ সলিউশন দিতে পারি যে সেকেন্ড হ্যান্ড দেখতে পারেন। প্রচুর সেকেন্ড হ্যান্ড হেডসেট পাওয়া যায়, ডিভাইস পাওয়া যায়। ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই, অনেকে নিলে একটা কিনতে পারেন, দেন আপনারা নিজের ট্রাই করতে পারেন। দ্যাট ক্যান বি অলসো অ্যান অপশন। অ্যান্ড হেডসেট গুলো হচ্ছে গিয়ে কিনলে আমি বলবো যে খুব একটা কখনো রিগ্রেট ফিল হবে না। Even I have spent 8 hours long within a headset once because it was so fun that way. Okay, I will get back to that later. And smart glasses are for AR, augmented reality, and mixed reality ও বলা যায়, but I would say augmented reality. Mixed reality কি আমি পরবর্তীতে ডেমনস্ট্রেশনে দেখাবো। সো সেটা বেসিক্যালি আপনার এই গ্লাসের উপর প্রজেকশন। প্রথমে মাইক্রোসফট হলোলেন্স নিয়ে আসে এই স্মার্ট গ্লাসেস, যদিও কিছুটা ভারী থাকে, ওদের হলোলেন্স 2টা কিছুটা হালকা, এবং মেটা গ্লাসেস রেবেনের সাথে এবার এই বছর সবচেয়ে বেশি লাইট এবং স্টাইলিশ এয়ার গ্লাসেস নিয়ে আসে, এবং এটা পারফরমেন্স এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রেইজ অর্থী। এয়ার গ্লাসেস এর সুবিধা কি? যে আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন, অলসো ইট ওন্ট লুক উইয়ার্ড, হারিও না। অ্যান্ড মাল্টি সেন্সরি টেকনোলজি, যাকে আপনাদেরকে HTC Vive Pro মতো যেটা বললাম, যে আপনি যে অন্য রিয়েলিটিতে চলে যাচ্ছেন, সো জাস্ট কন্ট্রোলারের বাইরেও যে কিছু সেন্স ক্রিয়েট যাতে করতে পারেন, আপনার ছোট ছোট সেন্সর দিয়ে ধাক্কা ক্রিয়েট করা, বা হচ্ছে একটা কিছু শক দেওয়া, গুলি খাচ্ছেন একটা শক দেওয়া, বা হচ্ছে আপনি রোলার কোস্টার আছেন একটা জায়গায় ধাক্কা খেয়েছেন, সো ওই একটা ধাক্কা ক্রিয়েট করা, ওই সেন্সরি গুলো প্রোভাইড করে থাকে কিছু কিছু ডিভাইস। ভিআর আমরা কেন শিখবো এবং ভিআর আসলে কেন লাগে? ভিআর এর তো আমরা খুব একটা জব পাই না। এম কে মুকিত ভাইয়া জিজ্ঞাসা করেছি, ইজ দেয়ার এনি অ্যাপস ফর ইট? অ্যাপস ফর হোয়াট? এয়ার গ্লাসেস অর ভিআর? If you mention that, I would be able to give you the answer. So what app you are looking for? আমি যদি অ্যাপ্লিকেশনে যাই, any of it, okay. Sure, মুকিত ভাইয়া, আপনার
এআর গ্লাস বা স্মার্ট গ্লাসেস এর জন্য আমরা নর্মালি স্মার্টফোনের জন্য যে অ্যাপ ইউজ করে থাকি সেটা আমরা ইউনিটি থেকেও বিল্ড করতে পারি, iOS অ্যান্ড্রয়েড অ্যাপ, অর আমরা অন্যান্য ফ্রি রিসোর্স যেরকম হতে পারে এইথ ওয়াল, তারপরে হচ্ছে জ্যাপার, এগুলো থেকে যে অ্যাপগুলো বা ওয়েব লিঙ্ক ক্রিয়েট করতে পারি সেগুলো হচ্ছে স্মার্ট গ্লাসেসে ইউজ করা যায়। অ্যান্ড ফর VR সেট there are lots of app development studios and platforms. I will discuss about this, but definitely there are apps for it, studios for it, from where you can actually develop your app. And VR এর জন্য অ্যাপ সবচেয়ে বেশি দরকার হয় যদি আপনি AR এ ওয়েব AR এ যেতে পারেন। VR এর জন্য অ্যাপটা সবচেয়ে বেশি দরকার হয় স্মুথ অপারেশনের জন্য। ওয়েব VR আছে, বাট অ্যাপ যদি ডেভেলপ করেন অ্যান্ড দেন আপনি এখান থেকে ডাউনলোড করেন বা এখানে হচ্ছে এপিকে বিল্ড করেন, দেন আপনার জন্য সবচেয়ে স্মুথ ট্রানজাকশন হবে। আপনি স্ট্রিমে অ্যাপ আপলোড করতে পারেন ওই অ্যাপগুলো, যেরকম আমরা হচ্ছে প্লে স্টোর বা অ্যাপল স্টোরে আপলোড করে থাকি। ভিআরেও আমরা প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে নামাতে পারি। এখানে একটু পরেই দেখবেন যে কিভাবে আমরা সব ফাংশন করতে পারি। অ্যান্ড দেন আপনি স্ট্রিম থেকেও অ্যাপ নামাতে পারেন বা স্ট্রিমে অ্যাপ আপলোড করতে পারেন। এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম, আমরা যে রেগুলার যে ভিডিওগুলো দেখি ওইগুলা কি ম্যাম ভিআর দিয়ে এক্সপেরিয়েন্স করা সম্ভব, নাকি ওইটার জন্য স্পেশাল কোনো ভিডিও বা ইয়া থাকে? ওকে, সো এই মুহূর্তে যতগুলো ডিভাইস আছে, কোয়েস্ট 3 এন্ড দেন হচ্ছে অ্যাপল ভিশন। আমার কোশ্চেনটা ছিল যে 3D, আমরা যখন কোনো কিছু 3D দেখি, তো সাপোজ কোনো একটা মুভি নামাবো, তো এই ক্ষেত্রে তো 3D এর জন্য আলাদা সেকশন থাকে, এবং এটা দেখা যায় যে নর্মাল ভাবে দেখলে মানে দুইটা আলাদা স্লিট করা থাকে মুভিটা। তাহলে এই ক্ষেত্রে ভিআর এর ক্ষেত্রেও কি জিনিসটা এরকম থাকে? ওকে, সো ভিআর এ আপনি হচ্ছে স্ক্রিনের মধ্যে মনিটর আকারে দেখতে পারবেন, নরমালি দেখতে পারবেন। কিন্তু আপনি যদি একদম ভিআর 3D এক্সপেরিয়েন্স করতে চান, ভিআর 3D এনভায়রনমেন্ট মুভি লাইক, দেন আপনার মুভিটা আসলে ওভাবে করে বানাতে হবে। মুভি যখন বানাবে তখন 360 ভিউ নিতে হবে, যখন হচ্ছে ক্যামেরা দিয়ে ক্যাপচার করবে। অ্যান্ড দেন যখন আমরা ভিআর এক্সপেরিয়েন্স করব তখন আমরা 360 ভিউ দেখতে পারবো। এই অ্যাপ্লিকেশন পার্টের পর আমি আপনাকে ডেমনস্ট্রেশন যখন দেখাবো তখন আপনার এই মুভি পার্টের কোশ্চেনটা আমার মাথায় থাকবে, আমি ডেফিনেটলি আপনার কোশ্চেনের অ্যান্সার আরেকবার দিব। এন্ড আর কারো কোশ্চেন আছে? এনিওয়ান? Should I go for the application part? ম্যাম, এটা পিছনে ইঞ্জিনিয়ারিংটা বা মানে কিভাবে এটা ডেভেলপ করছে আরেকবার একটু যদি বলতেন, মানে ভিআরটা শর্টলি। VR engineering part, sure, we can go through that. আচ্ছা, VR হচ্ছে এমন একটা এক্সপিরিয়েন্স যেখানে আপনি গেমের মধ্যে যখন একটা 3D এনভায়রনমেন্টের ঘোরাঘুরি করেন, যেরকম ওপেন স্পেস গেম থাকে সেটার মধ্যে আপনারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে পারেন, রাইট? আপনি হচ্ছে ফরওয়ার্ড মুভ করলে ফরওয়ার্ডে যাবেন, সাইডে মুভ করলে সাইডে যাবেন, এবং ওই স্পেসটাতে ঘুরতে পারছেন। ভিআর যেটা করছে ঠিক সেম এনভায়রনমেন্টটা নিয়ে আসছে আপনার হেডসেটের মধ্যে। অ্যান্ড সে আপনার এই যে মুভমেন্ট গুলো আপনি যেটা মাউসে করতেন, কিপ্যাডে করতেন বা প্লে স্টেশনে কন্ট্রোলারে করতেন, এখন এই মুভমেন্টটা সে নিয়ে আসছে আপনার প্লেস চেঞ্জিং সেন্সর দিয়ে। আমি যখন হাঁটাহাঁটি করব, দূরে যাব, কাছে আসব, এই সেন্স গুলো সে হচ্ছে ক্যাপচার করতে পারবে, এবং এটার জন্য তার স্পেশাল সেন্সর আছে। আমি এটা নিয়ে হাঁটছি, ও ধরতে পারবে যে আমি এই যে দূরে চলে গিয়েছি, আমি এখান থেকে গেলাম, সে ধরতে পারবে যে আমি মুভমেন্ট চেঞ্জ করেছি। এবং কন্ট্রোলারটা চিন্তা করেন যে আপনার প্লে স্টেশনের কন্ট্রোলার যে থাকে এবং আপনার কম্পিউটারের কিবোর্ড যেটা থাকে বা মাউস যেভাবে কন্ট্রোল করছেন, এই কন্ট্রোলার গুলো ঠিক ঠিক ওই 3D স্পেসের মধ্যে কন্ট্রোলার। আপনি চিন্তা করেন মাউস আপনি 2D তে ইউজ করেন, এইটা আপনি 3D তে ইউজ করছেন। এটার স্পেশাল একটা ইফেক্ট হচ্ছে আপনার মুভমেন্ট সেন্সরকে কন্ট্রোল করা। আপনি ডানে ঘুরলে ও ডানে হচ্ছে আপনাকে মুভ দেখাচ্ছে, আপনি বামে ঘুরছেন ও আপনাকে বামেই মুভ দেখাচ্ছে, ও সিনারিওটা ওই জায়গায় প্লেস করে রাখছে। সো এখানে হচ্ছে স্ক্রিনের পাশাপাশি আপনি যদি এখানে দেখেন দুটা গ্লাস আছে, রাইট?
সো এই দুইটা গ্লাস দিয়ে আপনি একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, আর ভিতরে এই জায়গায় যে সেন্সর গুলো আছে ওই সেন্সর গুলো আপনার মুভমেন্টের সাথে সাথে তার সিনারিও চেঞ্জ করে দিচ্ছে। সো আদিব ভাই, ইজ ইট ক্লিয়ার অর শুড আই এক্সপ্লেইন? জি ম্যাম, বুঝতে পেরেছি। Okay, cool. And if I go for the application part, job, আমরা সবকিছু শিখি আলটিমেটলি জবের জন্য, আমাদের ইনকাম করতে হবে বেসিক্যালি। এখন বাংলাদেশে আমরা খুব একটা ভিআর এআর গেম ডেভেলপমেন্ট এসব জব দেখি না এখন পর্যন্ত। বাট দেন আমরা কেন ভিআর এআর ডেভেলপমেন্ট শিখবো? ভিআর ডেভেলপমেন্ট বেশ কঠিন সফটওয়্যার নর্মাল ডেভেলপমেন্টের চেয়ে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাকএন্ডে কাজ করেছি, ফ্রন্ট এন্ডে কাজ করেছি, বাট আমার কাছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট দেখেছে ইভেন গেম ডেভেলপমেন্টের চেয়েও ভিআর ডেভেলপমেন্ট। বাট ভিআর ডেভেলপমেন্টে একটা অন্য ধরনের স্যাটিসফ্যাকশন আছে। So, একটা ছোট জিনিসটা আমার স্টোরি দিয়ে বলি। শুনতে দাও, প্রশ্ন করবে একটু পর। Okay. So, একটা ছোট গল্প দিয়ে বলি। ভিআর আমরা হচ্ছে ডার্কগাক থেকে একটা ভিআর শপ বানাই, এবং শপটা হচ্ছে এরকম, আপনি শপিং মলে যেরকম এখন আমরা ই কমার্স সাইট গুলোতে গিয়ে ড্রেস চুজ করি বা হচ্ছে বাজার করি, ওরকম না করে আমরা হচ্ছে ওই শপের মধ্যে যাচ্ছি না, বাসা থেকেই ভিআর সেটের ভিতর বসে বসে ড্রেস দেখতে পারছি, ট্রায়াল দিতে পারছি, ওখান থেকে কিনেও ফেলতে পারছি, এরকম একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি। তো ওটা অ্যাকচুয়ালি কে কিনবে, রাইট? মানুষজন এখন সবার কাছে ই কমার্স সাইট আছে, ভিআর সেট তো সবার কাছে নেই, তো ওটা আসলে ইউজ তো করবে না। দেন আমরা এটা নিয়ে হচ্ছে একটা ফেস্টে যাই, ওটাকে বলে ফ্যাশন টেক উইক। সেখানে বেসিক্যালি সব বিগ ইন্ডাস্ট্রি অফ পিপল যারা হচ্ছে রিটেইলে কাজ করে, যারা টেক্সটাইলে কাজ করে, তারা এসেছিল। অ্যান্ড আমরা ধরে নিয়েছিলাম যে ওকে ঠিক আছে, এখানে হয়তো মানুষজন আসবে না, ইন্টারেস্ট দেখাবে না, ইটস জাস্ট আ শো, লেটস সি পিপল উইল অ্যাকচুয়ালি ইউজ দিস অর নট। বাট উইয়ার্ডলি অর ফরচুনেটলি আমাদের স্টলে এত মানুষ ছিল যে আমরা 2 দিনেও আমরা মনে হয় 5 জন মানুষ ছিলাম স্টলের মধ্যে, সবচেয়ে বেশি, এবং খুবই ছোট স্টলের মধ্যে। আমরা মানুষকে সামলাতে পারিনি যে ওকে ঠিক আছে আপনারা দাঁড়ান, আমরা করে দিচ্ছি, আপনারা 5 মিনিট পর আপনার লাইন আসবে বা 10 মিনিট পর উনার পরে আপনাকে দিব। এই ধরনের একটা রেসপন্স পাই, অ্যান্ড দেন প্রচুর মানুষজন আসে, হ্যাঁ আমরাও হচ্ছে আমাদের সব ভিআর আনতে চাই, আমরা আমাদের ফ্যাক্টরিটা ভিআর আনতে চাই, যাতে হচ্ছে আমাদের দেশে নেই, আমাদের ক্লায়েন্ট তো বেশিরভাগই বাইরের, ওরা আমাদের ফ্যাক্টরি দেখতে চায়। সো ওদেরকে আমরা ফ্যাক্টরি কিভাবে ভিজিট করাবো, তোমার ভিআর সেটের মধ্যে প্রেজেন্ট করাবো, সো দ্যাট সে তার দেশ থেকে আমার ফ্যাক্টরিতে ঘুরে বেড়াতে পারে। এবং শুধু এটাই না, আমরা একটা স্কুলে, পাওমাং একটা স্কুল আছে বান্দরবনে, সেই স্কুলটার বিল্ডিংটা মোটামুটি ধসে যাচ্ছিল, স্টুডেন্টদের জন্য রিস্কি হয়ে যাচ্ছিল পড়ালেখা করে। ওখানে স্টুডেন্টরা চরম ট্যালেন্টেড, ওরা হচ্ছে প্রচুর ক্রিয়েটিভ, কিন্তু ওদের টিচারের শর্টেজ, ওদের ম্যাটেরিয়ালের শর্টেজ, ফান্ডিং এর শর্টেজ, এবং এত দুর্গম জায়গায় সেখানে যে কেউ গিয়ে হেল্প পৌঁছাবে ওটারও অবস্থা। তো আমরা চিন্তা করলাম কি করা যায়, বাচ্চাদের ছবিগুলো দিয়ে একটা এক্সিবিশন ক্রিয়েট করি এই ভিআর সেটের মধ্যে, সেই এক্সিবিশন থেকে ছবিগুলো কিনতে পারবে ডোনাররা। তো সেখান থেকে আমরা রেস করি অলমোস্ট 3 লাখের উপরে, এবং যেটা অলমোস্ট ওই স্কুলের বিল্ডিংটা উঠাতে হেল্প করে। এই ধরনের ছোটখাটো ইনসিডেন্ট প্রুফ করে দেয় যে পরবর্তীতে আমাদের সামনে ভিআর আসাটা কতটা জরুরি হয়ে যেতে পারে। আমরা এখন থেকেই এক দেশে বসে আরেক দেশ ভিজিট করতে যেতে পারি, ট্রেনিং যাতে করতে পারি, এই ধরনের ইউজ কেস গুলো আস্তে আস্তে চলে আসবে। অ্যান্ড হয়তো এই এত বড় সেট থাকবে না, আর যেই প্রাইস নিয়ে আপনারা চ্যাটে কথা বলছেন হয়তো এত প্রাইসিও থাকবে না সামনে, আস্তে আস্তে প্রাইস লো হতে থাকবে, বাট ডিমান্ড বাড়তে থাকবে। অ্যান্ড ওয়ান অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ অটোমোটিভ ইন্ডাস্ট্রি, যেটা চরম লেভেলের ইউজ হচ্ছে পোর্শে, টেসলা,
আপনার হচ্ছে ফেরারি, সেখানে আপনার এই যে অটোমোটিভ ইন্ডাস্ট্রি এলিমেন্ট গুলো নিয়ে তাদের ওয়ার্কারদেরকে ট্রেন করা, তাদের এলিমেন্ট গুলো কোথায় কিভাবে যাবে রিসার্চ করা। ইমাজিন ইট লাইক আয়রন ম্যান থিম। আপনি দেখবেন যে হাত দিয়ে সে বিভিন্ন জিনিসপত্র নিয়ে বিল্ড করছে, দেন সে টেস্ট করছে, সিমুলেশন ক্রিয়েট করছে। সো এই ধরনের সিমুলেশন এখন প্রচুর পরিমাণে হচ্ছে অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে। দেন হেলথ কেয়ারে সবচেয়ে বেশি এখন পর্যন্ত এডুকেশনের পর ভিআর ইউজ হচ্ছে অপারেশন ওই উদাহরণগুলো তো এআর ক্ষেত্রে দিচ্ছি। সরি, উদাহরণগুলো ম্যাম এই উদাহরণগুলো তো আগের আপু মানে এআর এর ক্ষেত্রে দিছিলেন, যে মানে আয়রন ম্যানের যে কথাটা বলছিলেন, আয়রন ম্যান যে বিভিন্ন রকমের আচ্ছা, এই ক্ষেত্রে ছিল। এই কারণে আমার কাছে জিনিসটা কনফিউজিং লাগতেছে। ওকে, সো আমি আপনার কনফিউশন আরেকটু দূর করে দিই। আয়রন ম্যানে আপনি দেখেছেন যে হলোগ্রাফিক ইফেক্ট আসে, রাইট? সো ওইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অগমেন্টেড রিয়েলিটি প্রজেকশন। Iron Man had a mixed reality, yes, definitely. রুবায়েত ফয়েজ ভাইয়া ঠিক বলেছেন। আপনি যখন আপনার এনভায়রনমেন্টকে ফুলটাকে কাজে লাগিয়ে আপনার সেট আপ ক্রিয়েট করছেন, ওটা মিক্সড রিয়েলিটি আসছে। অ্যান্ড আপনার আয়রন ম্যানকে চিন্তা করেন যে সে যখন মাস্ক পরে, সে হচ্ছে যখন ব্যাটেলের মধ্যে থাকে, তার আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের স্ক্রিন আসে, ইনস্ট্রাকশন আসে, দ্যাটস অগমেন্টেড রিয়েলিটি। অ্যান্ড দেন এইখানে ভিআর কিভাবে আসছে? ভিআর এর ভিতরে আপনি সিমুলেট করতে পারবেন। সিমুলেট জিনিসটা কি? আপনি একটা অ্যাকশন ক্রিয়েট করছেন, ওইটার রিঅ্যাকশন হবে এবং ওইটা আপনি কোডিং এ অটোমেটেড করে দিচ্ছেন যে আপনার কি কি অ্যাকশনের জন্য কি কি রিঅ্যাকশন আসতে পারে। এই জিনিসগুলো যখন আপনি কোড করে দেন এবং সেই ধরনের সিমুলেশন ক্রিয়েট হয়, লেটসে এই যে হেলথ কেয়ার অপারেশনে লেটসে আপনি হার্ট ট্রানজিশন কোনো অপারেশন সিমুলেশন করতে যাচ্ছেন, যে কিভাবে কাটলে কোন প্রসেসে গেলে সবচেয়ে বেশি ব্লাড কম খরচ হয়ে অপারেশনটা সাকসেসফুল হবে, কোন কোন ক্ষেত্রে ভুল হলে আপনার সবচেয়ে বেশি ব্লাড বের হয়ে যাবে বা আপনার পুরো অপারেশনটা ব্লান্ডার হয়ে যাবে। এই জিনিসগুলো যখন ভিআরে আপনি দিয়ে দিচ্ছেন এবং আপনি আপনার কন্ট্রোলার বলেন, আপনি আপনার হাতের সাহায্যে বলেন, পারফর্ম করছেন যখন, তখন আপনি ওই রিয়েলিটিতে ঢুকে ওই সিমুলেশনটা এক্সপিরিয়েন্স করতে পারছেন। এবার আসে আয়রন ম্যানে, আবার ব্যাক করি। আয়রন ম্যানে আপনারা যদি এন্ড গেম দেখে থাকেন, ওকে, আয়রন ম্যানে যদি আপনি এন্ড গেম দেখে থাকেন, সে হচ্ছে টাইম নিয়ে একটা সিমুলেশন করে। সে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে যে কোন এক্সপেরিমেন্টে কোন টাইমে তার অপারেশনটা সাকসেসফুল হবে, তারা হচ্ছে গিয়ে ব্যাক করে আসতে পারবে। যারা হচ্ছে আপনার এন্ড গেম দেখেন, সরি আমি খুবই স্পেসিফিক উদাহরণ দিচ্ছি, বাট আর একটু যদি বলি যে আয়রন ম্যান আপনারা মাঝে মাঝে দেখবেন যে সে বিভিন্ন ধরনের সিনারিও রান করে, কোন সিমুলেশনে মানে কোন সিনারিওতে কোন ধরনের আউটপুট আসে সেটা দেখার জন্য, যেটা আমরা ভিআর এ করতে পারি। সো ভিআর এ এই কোডিংটা করা যায় এবং দ্যাটস ওয়াই ভিআর ইজ অলসো কোয়াইট ইউজফুল ফর ট্রেনিং, এডুকেশন, লার্নিং অ্যান্ড দেন ভিজিটিং। অর আপনি দেখবেন মিলিটারি সিমুলেশন হয়ে থাকে, প্লেনের সিমুলেশন, আপনার হচ্ছে নেভি সিমুলেশন ভিআরে, যাতে আপনি ওই সিনারিওতে কোন কোন জিনিস ট্যাকল করতে পারেন, কোন কোন ডিজাস্টার ট্যাকল করতে পারেন, কোন কোন অ্যাটাকে আপনি কোন কোন ধরনের অ্যাকশন নিতে পারেন। আপনার অ্যাকশনের উপর ডিপেন্ড করে অ্যাক্সিডেন্ট হবে, মানুষ মরবে, নাকি হচ্ছে আপনি সবাইকে সেফলি সরে নিয়ে আসছেন। সো এই জিনিসগুলো ডিফাইন করে দেওয়া পসিবল। সো হেলথ কেয়ারে অপারেশন বা হচ্ছে বিভিন্ন ধরনের রিসার্চ পারপাসে এই কাজগুলো হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। এবং যদিও এখন পর্যন্ত বেশিরভাগই রিসার্চের মধ্যে আপনি দেখবেন, আমরা হয়তো অনেক কিছুই এখনো খোঁজ পাই না, বাট আপনারা দেখবেন যে অনেকেই বাইরের দেশগুলোতে ডক্টরদেরকে, ইন্টার্নদেরকে ট্রেন করার জন্য এই ভিআর সিমুলেশন গুলো ইউজ করে থাকে। অ্যান্ড দেন ট্যুরিজম, আমরা বাংলাদেশে বসে ধরেন যে আরেক জায়গায় ঘুরতে যেতে চাই, জাপান হতে পারে, চায়না হতে পারে, অ্যান্ড
শুধু যে ঘুরতে যাব এটাই না, আমরা ওই জায়গার জিনিস হিস্টোরি সম্পর্কে জানতে পারি, মানুষ সম্পর্কে জানতে পারি। ইভেন ওই ফিলটা পাওয়া পসিবল যেটা আপনি ওখানে বসে হয়তো ওই স্মেল পাবেন না, ওই বাতাসটা আসবে না, ওই রোদের তাপটা পাচ্ছেন না, বাট অ্যাটলিস্ট দ্য ক্লোজার ইউ ক্যান গেট ফ্রম ভিআরসেট ইউ ক্যান গেট। বাট আপনার যদি ট্যুরিজম নিয়ে বিজনেস থাকে, সো আপনি হচ্ছে আরেক দেশের মানুষদেরকে আপনার দেশের টুরিস্ট স্পট গুলো বা হচ্ছে কালচার সম্পর্কে ধারণা দিতে চান, then VR is a good source to make people know about your country, your culture, your family, and yourself. So, আপু, একটা কোশ্চেন ছিল আমার। sure, আমার sure. কোশ্চেনটা হলো এটা যে হলো আপনি বলতেছেন যে এখানে আয়রন ম্যানের হলো দ্বারা হলো যে অনেক কিছু সিমুলেট করে দেওয়া যাবে। তো আমার কথা হলো এখানে যখন আপনি হলো ড্রাইভিং এর বিষয় বা অন্যান্য বিষয়ের কথা বলতেছেন যে সিমুলেট করা যাবে, এটা কিসের থ্রুতে সিমুলেট করতেছে? আমার এটা হলো কোশ্চেন। মানে এটা কি VR Sorry, can you repeat the last line? এটা কি VR সেটের মাধ্যমে হলো সিমুলেট করতেছে নাকি হলো কোনো মানে অন্য কিছুর মাধ্যমে? আমার কোশ্চেন হলো এটা। Oh, okay, okay, okay. সিমুলেশন হচ্ছে আপনার তখনই লাগে যখন আপনার সিনারিও বেসিসে আপনি কোনো রিঅ্যাকশন দেখতে চান, যেটা হচ্ছে ট্রেনিং এর ক্ষেত্রে বা মিলিটারি ট্রেনিং, অপারেশন, এই ধরনের। সো এই জিনিসটা আপনি কি ভিআর সেটের মধ্যে করছেন নাকি কোডিং এ করছেন? ডেফিনেটলি আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোডিংটা করছেন সেই কোডিং এর মধ্যে আমাদেরকে বলে দেওয়া লাগে। দ্যাটস ওয়্যার দ্য পিপল উইথ ম্যাথ ব্যাকগ্রাউন্ড, ফিজিক্স ব্যাকগ্রাউন্ড, কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, finance or statistic background, these people can understand the logic. Everyone who works with logic, they can actually create this simulation as well. আপনার জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে হালকা ধারণা হলে আপনি লজিক বিল্ড করতে পারবেন। সো যাদের যাদের হচ্ছে লজিক্যাল রিলেটেড ব্যাকগ্রাউন্ড আছে, সিমুলেশনের ক্ষেত্রে আমাদের বেসিক্যালি অ্যালগোরিদম ইউজ করতে হয়, লজিক ইউজ করতে হয়। লজিক আপনি এইভাবে চিন্তা করেন যে লেটস সে আপনার হচ্ছে এনভায়রনমেন্টে আজকে আবহাওয়াতে দেখানো হচ্ছে যে আজকে বৃষ্টি হবে, সাগরের উচ্চতা আপনার 2 কিলোমিটার উঠে যেতে পারে এবং আপনাকে ওইটার মধ্যে একটা ব্যাটল অপারেশন চালাতে হবে। সো অনেকগুলো সিনারিও, এই সিনারিওর মধ্যে আপনি কোন জায়গায় কোথায় কখন টার্ন নিবেন এই জিনিসগুলো আপনার কোডিং এ বলে দিতে হবে। এইভাবে টার্ন নিলে এই সিনারিওতে সে যদি ক্রস না করে দেন হচ্ছে ও সাকসেসফুলি অপারেশন করতে পারবে। আপনি যখন এই লজিক গুলো বলে দিবেন, অপটিমাইজলি বলতে হবে, বসে বসে লাইন বাই লাইন এটা হলে ওটা করবে, এটা হলে ওটা করবে, ইফেলস করলে হবে না, আপনাকে অ্যালগোরিদম পাঠতে হবে। আপনি যখন ওই অ্যালগোরিদম গুলো ইমপ্লিমেন্ট করবেন দেন ওই সিমুলেশন গুলো ক্রিয়েট হয়। এখন ট্যুরিজমে যদি সিমুলেশন চান, ট্যুরিজমে সিমুলেশন আসলে ভাবে হয় না। ট্যুরিজমে আপনি জাস্ট একটা 3D এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন বা 360 ভিউ নিতে পারেন আপনার চারপাশে। লেটস আপনি কি হতে পারে, লালবাগ কেল্লা, লেটস আপনি লালবাগ কেল্লা 360 একটা ভিউ নিলেন, বা আপনি সবগুলো হলের এক একটা ভিউ নিলেন এবং ওইটার একটা 3D এনভায়রনমেন্ট আপনার স্টুডিওতে বসিয়ে দিলেন, একটা অ্যাপ ডেভেলপ করবেন, একটা এখান থেকে ডাউনলোড করবেন, দেখবেন এখন চায়না থেকে আপনার ফ্রেন্ড বা হচ্ছে ইউএসএ থেকে আপনার ফ্রেন্ড চায় বাংলাদেশের লালবাগ কেল্লা ভিজিট করতে, সে লালবাগ কেল্লা ভিজিট করতে চলে আসবে, ভিআর সেটটা পড়বে, সে লালবাগ কেল্লা ঘুরে বেড়াবে। এই যে একটু আগে আদিব ভাইয়ের কোশ্চেনে বলছিলাম যে আপনি যখন মুভ করছেন তখন ও ধরতে পারছে যে আপনি মুভ করছেন। আপনার ফ্রেন্ড অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে গিয়ে সে লালবাগ কেল্লায় ভিজিট করতে পারবে। ওই হলে দরবার হলে যাবে নাকি হচ্ছে কোথায় যাবে সেই জায়গাগুলো সে হেঁটে হেঁটেও ভিজিট করতে পারে, আবার হচ্ছে এই কন্ট্রোলারের মাধ্যমেও সে ভিজিট করতে পারবে, মুভমেন্ট করতে পারবে। সো অনন্যা, আপনার কোশ্চেনের কি অ্যান্সার দেওয়া হয়েছে? হ্যাঁ, কিন্তু আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো যে হেলথ কেয়ার নিয়ে। যে হেলথে হলো আপনি বললেন যে হলো যে করছে VR সেটের মাধ্যমে তারা হলো যে মানে করতে পারতেছে। এখন টেকনোলজির মাধ্যমে হলো তারা মানে সম্ভাবনা কমায় আনতে পারতেছে যে রক্ত কতটা হলো ক্ষরণ হবে। তো এটা কি আদৌ সম্ভব হয়েছে এই পর্যন্ত রিসার্চে? এখন পর্যন্ত এটা কি সাকসেসফুল হয়েছে কোথাও? আমি এরকম হলো শুনিনি, যার কারণে জিজ্ঞেস করছি। ডেফিনেটলি হেলথ কেয়ার নিয়ে
আমি শুধু ডেভেলপমেন্ট, আমি মাঝে মাঝে রিসার্চ গুলো করি। আপনি গুগল স্কলারে যদি যান, গুগল স্কলারে ভিআর সিমুলেশন হেলথ কেয়ার, বা আপনি হচ্ছে ভিআর হার্ট অপারেশন, ভিআর ব্রেইন অপারেশন সিমুলেশন, এই ধরনের কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে পারেন। রিসার্চ ডেফিনেটলি আপনার আমি বলবো যে ইন্ডাস্ট্রি লেভেলের সাথে সাথে আনা হয় না, কারণ হেলথ কেয়ার একটু সেন্সিটিভ জায়গা। রিসার্চে সাকসেসফুল হলেও আপনার ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে এক্সপেরিমেন্ট চালাতে হয় বিভিন্ন সিনারিওতে, দেন ওটা ইন্ডাস্ট্রিতে নিয়ে আসে। অ্যান্ড লাস্ট আমি যেটা দেখেছিলাম একটা ব্রেইন অপারেশন, ওরা বেসিক্যালি ভিআর থেকে, লেটস সে হচ্ছে আমি বাংলাদেশে বসে মিরপুরে বসে আছি, সেখান থেকে আমার ভিআর সেটে আমি কন্ট্রোলারের মাধ্যমে ইউএসএ তে বসে থাকা একজনের ব্রেইন অপারেশন করবো। এই ধরনের কাজও হয়ে গিয়েছে এবং সাকসেসফুলি ইন্ডাস্ট্রি পর্যন্ত আনা হয়নি, কারণ বেশ কিছু আপনার এখানে পলিসি থাকে, আপনার ওই পলিসি পার হতে হয়, যেহেতু এখানে রিস্ক ফ্যাক্টর আছে। অনেক জায়গায় আপনার পলিসির কারণে ওগুলো ইন্ডাস্ট্রিতে আনা হয় না। আপনি হয়তো আরো 5 বছর 6 বছর ওয়েট করতে পারেন, দেখবেন যে পলিসিতে চলে আসে। বা আপনি লেটস সে এটাতে খুব ইন্টারেস্টেড, ইউ ক্যান অ্যাকচুয়ালি স্টার্ট রিসার্চিং অন দিস। ইনফ্যাক্ট আপনার এই যে এখানে বসে বাংলাদেশে বসে ভিআর সেটের থ্রুতে আমি একটা রোবটকে দুবাইতে কন্ট্রোল করতে পারবো, এই ধরনের কাজও হয়েছে। আমি স্পেসশিপের কোনো একটা রোবটকে কন্ট্রোল করতে পারবো এখান থেকে, এই ধরনের কাজও হয়েছে। ইভেন আপনি যদি গুগল স্কলার বা এই ধরনের সাই হাব পোর্টফোলিও গুলোতে কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, আপনি এই রিসার্চ গুলো কোনটা সাকসেস, কোনটা কত পার্সেন্ট সাকসেস, কতটুকু এখনো ইমপ্রুভ করা বাকি, সেগুলো দেখতে পারবেন। ইনফ্যাক্ট আপনি অনেকগুলো রিসার্চ দেখবেন যে এখনো লেটস 80% সাকসেসফুল, 70% সাকসেসফুল। আপনি ওই কাজগুলোকে নিজের মতো করেও মডিফাই করে, অ্যালগোরিদমে হতে পারে, সিমুলেশনাল লজিকে হতে পারে, কোডিং হতে পারে, সেটে হতে পারে। সো ওই ধরনের চেঞ্জ করে আপনি নিজেও এক ধাপ রিসার্চকে এগিয়ে নিতে পারেন। একটা জিনিস এক্সিস্ট করে, দ্যাট ডাজন্ট মিন যে ওটাকে আমরা ইমপ্রুভমেন্টের জন্য কাজ করতে পারি না। আমরা ডেফিনেটলি ওটাকে আরো ইমপ্রুভমেন্ট করার জন্য কাজ করতে পারি। দ্যাটস ওয়াই মেটা কোয়েস্ট 2 এর পর 3 আসে, 3 এর পর প্রো আসে, দ্যাটস ওয়াই অ্যাপল ভিশন প্রো আসে, কোথাও থেমে থাকে না। সো আমরা কন্টিনিউয়াসলি এক্সিস্টিং থাকলেও ওটার উপর কাজ করতে থাকতে পারি। এটার উপর কারো কোনো কোশ্চেন আছে এখান পর্যন্ত? ম্যাম, আমার আছে একটা কোশ্চেন, সেটা জি। হচ্ছে যেমন হচ্ছে আমরা মিলিটারির মধ্যে মানে একটা ট্রেনিং হলো যেখানের মধ্যে হচ্ছে ওরা শুট করতেছে, তো এটা ট্রেনিংটা হচ্ছে ভিআর এর মাধ্যমে হচ্ছে ওরা দিচ্ছে। তো এখন হচ্ছে কোশ্চেনটা এটা যে আমি যদি প্র্যাকটিক্যালি মানে ভিআর ছাড়া ট্রেনিং করলাম, অথবা আমি হচ্ছে ভিআর এর মাধ্যমে ট্রেনিং করেছি, এখন এই দুইটার আউটপুট মানে কতটুকু সাকসেসফুল বা কতটুকু এখানে ডিফারেন্স ক্রিয়েট হবে, মানে এটাই হচ্ছে জানতে চাচ্ছি না। দ্যাটস অ্যাকচুয়ালি কোয়াইট আ গুড কোশ্চেন। মিলিটারি সিমুলেশন গুলো যখন হয় ভিআরে, তখন এই কোশ্চেনটা অনেক জায়গায় অনেকবার করা হয়, যে আপনি ভিআর একটা ট্রেনিং করেছেন, বাট রিয়েল লাইফ সিমুলেশন বা রিয়েল লাইফে তো আপনার সিনারিওটা ডিফারেন্ট থাকবে, কারণ আপনার বডিকে ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে, আপনার বডি মুভমেন্ট ওভাবে আসতে হবে, কারণ ওখানে আরো অনেকগুলো এলিমেন্ট যোগ হয়। সো ওইটার মধ্যে কতটা সাকসেসফুল হতে পারে। এখন আপনি চিন্তা করেন যে ভিআর এর ডেফিনেটলি আপনার ওই দুইটার মধ্যে বিশাল পার্থক্য হবে, কিন্তু আপনার 50 জন লেটসে মিলিটারি আছে বা 50 জন ট্রেইনি আছে। আপনি এখন ট্রেইনের মধ্যে ওই সিনারিওটা ক্রিয়েট করার জন্য এফোর্ট করতে পারবেন অনলি 10 পিপল। এখন বাকি 40 পিপলের জন্য আপনাকে আবার সিনারিওটা রান করতে 5 টাইমস যাওয়া লাগবে, এবং আপনি একটা হোল সিনারিও সেট আপ ক্রিয়েট করছেন, একটা ট্রেন, একটা রেল পথ, সেখানে শুটিং হবে, সেখানে মানুষ আসবে, ওইটার যে কস্টিং, ওইটার জন্য যে আপনাকে সিনারিওতে বারবার কস্ট ক্রিয়েট করতে হচ্ছে, রিসোর্স ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, ওই রিসোর্স গুলো নষ্ট হয়ে যাবে, ওগুলাকে আবার আপনি কিনে আনবেন, আবার আপনি সেট আপ সাজাবেন। রাদার আপনি ভিআরে এই 50 জনকে একবার ট্রেন করে দিতে পারেন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে, একবার ওদের ট্রেনিং শেষ, ওরা মোটামুটি ধারণা পেয়ে গেল যে সিনারিও কিরকম হবে। এরপর যখন আপনি লেটসে আপনার ওই সিনারিওতেই আনবেন, আপনি কম কস্টিং এ কম ড্যামেজে আবার ওনাদেরকে ট্রেন করতে পারবেন।
বাট তখন আপনার 5 বার রান করার চেয়ে বা 6-7 বার রান করার চেয়ে আপনার একবার রানিং হয়ে যাচ্ছে, কারণ ওনারা মোটামুটি একটা নলেজ পেয়ে যাচ্ছে। সো এই জিনিসটা কি আপনার কোশ্চেনে অ্যান্সার দিচ্ছেন আনিকা আপু? জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে, মাহবুবা মিম কিছু প্রশ্ন করতে চাচ্ছিলেন। আপনার আপু আমার আচ্ছা, একটা প্রশ্ন আছে। জি ভাইয়া বলেন। যে আপু আমি বলতে চাচ্ছিলাম যে রিয়েল লাইফের যে 3D মডেল বা ভিডিওটা আমি যে ইনপুটটা নিলাম, এটা আমি মানে কিভাবে আসলে ইমপ্লিমেন্ট করা হয় এই বিষয়টা যদি আরেকটু ক্লিয়ারলি বলতেন। আর আপু আমাদের হচ্ছে টেকনিক্যাল বা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কিভাবে ভিআর ডেভেলপার হতে পারি এই বিষয়ে একটু যদি ক্লিয়ারলি রোড ম্যাপটা বলতেন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। অবশ্যই অবশ্যই ভাইয়া, আপনি 3D মডেল গুলো ইউনিটি স্টুডিও আপনাদেরকে আমার টার্গেট হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের একটা স্টুডিও সেট আপ দেখানো, যেখানে কিভাবে 3D মডেল গুলো বসানো হয় এবং ওই 3D মডেল গুলো এখানে কিভাবে ভিজুয়ালাইজ হচ্ছে সেটা আপনাদেরকে দেখানো। এবং নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হলেও কোনো সমস্যা নেই, আপনি যদি হচ্ছে হালকা করে কিছুটা লজিকের উপর ট্রেনিং নেন, আপনাকে ডেফিনেটলি আমরা একটা রোড ম্যাপ ক্রিয়েট করব নেক্সট উইকে, কিভাবে লজিক শিখতে হয়, দেন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে কিভাবে মুভমেন্ট করতে পারেন এবং স্টুডিওতে কাজ করতে হয় কিভাবে। সো এই জিনিসগুলোর পুরো রোড ম্যাপটা আপনারা পেয়ে যাবেন। অলসো ক্লাসের লাস্টের দিকে আরেকটা টপিক হচ্ছে যে কি কি হার্ডওয়্যার সফটওয়্যার রিকোয়ার্ড, ওইটা আপনি নেক্সট ক্লাসের আগে একটু দেখে আসতে পারেন, সো দ্যাট নেক্সট ক্লাসে আপনি ওই জিনিসটা আরো কুইকলি ধরতে পারবেন। ইজ ইট ওকে অপূর্ব ভাইয়া? ম্যাম জি আমরা মুভির যে গ্রিন রুমের যে ব্যাপারটা ওইটা কিসের ক্ষেত্রে মানে এআর ভিআর বা কোনটার মধ্যে পড়ে? সাপোজ গ্রিন রুমে যে ভিডিও গুলা মানে মুভির যে শুট গুলো করে দেন, যে আমরা পরে অ্যানিমেশনস গুলো অ্যাডাপ্ট করে দেন, ওটা কি কিসের মধ্যে পড়তে? আচ্ছা, আপনারা দেখবেন যে গেমে বা হচ্ছে মুভিগুলোতে, স্পেসিফিকলি 3D মুভিগুলোতে গ্রিন রুমে আপনার কিছু শুটিং করা হয়। গ্রিন রুম বেসিক্যালি ওইটাই যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়া হয়, ওটার জন্য আসলে ভিআর এর কোনো কিছু নেই বা 3Dরও কিছু নেই। ভিআর বা 3D যেটাই থাকুক না কেন, গ্রিন স্ক্রিন আসলে জাস্ট রিমুভেবল স্ক্রিন, ইটস অ্যানাদার থিং। যে আমি এটা জিজ্ঞাসা করতেছি যে মানে কোনটা মধ্যে এটা পড়তেছে। আমি বলবো যে আসলে কোনোটার মধ্যে পড়ছে না, ইটস স্টুডিও থিং আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। বাট আপনি যেহেতু গ্রিন রুম নিয়ে এসেছেন, একটা উদাহরণ আছে, অ্যাভাটার মুভিটা দেখেছেন আপনারা? জি ম্যাম। অ্যাভাটার মুভিটাতে আপনি দেখবেন যে অ্যাভাটার বানানোর জন্য সব অ্যাক্টররা একটা স্যুট পরে যেটার মধ্যে বিভিন্ন সেন্সর থাকে, যেটার থ্রুতে তারা 3D মডেলটা রিয়েল লাইফ মানুষের মতো অ্যানিমেশন করে নিয়ে আসতে পারে, বসে বসে অ্যানিমেট করতে হয় না। সো ভিআর এর ক্ষেত্রে ওই ধরনের অ্যানিমেশন গুলো আপনি ভিআর এ নিয়ে আসতে পারেন, যাদের সাথে আপনি ইন্টারেক্ট করতে পারবেন এবং স্মুথ অ্যানিমেশন হবে। আচ্ছা আপু, এই ভিআরটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কিভাবে ইউজ করতে পারি? কি এজেন্সিটা? বলছি যে আমরা ভার্চুয়াল রিয়ালিটিটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কিভাবে ইউজ করতে পারি? ওকে, এআই এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, এআই এমএল মেশিন লার্নিং বেসিক্যালি আপনার যে কোনো টেকনোলজির সাপোর্ট সিস্টেম। কোনো টেকনোলজিকে অটোমেট করতে হলে, লার্ন করাতে হলে এআই ইউজ করা হয়। সো আপনি এআই যে কোনো টেকনোলজিতে ইউজ করতে পারেন, ইটস আ সাপোর্ট সিস্টেম। এআই বেসিক্যালি কি, আপনি এআই হচ্ছে মানুষের মতো ট্রেন করাচ্ছেন। আপনি ধরেন ভিআর এর মধ্যে 3D মডেল আছে, এই যে সিমুলেশনের কথা বললাম, সিমুলেশন ক্যান বি ওয়ান সর্ট অফ এআই ইন্টিগ্রেটেড সিমুলেশন। লেটস সে এই যে আমি কতগুলো সিনারিওর কথা বললাম, এক এক সিনারিওতে এক এক ধরনের জিনিসপত্র হতে পারে। অ্যান্ড দেন আপনি কোডিং এ একটা সিনারিও বলেননি, কিন্তু আপনি মেশিন লার্নিং মডেলের মধ্যে বিভিন্ন সিনারিও দিয়ে ট্রেন করেছেন। ওই মডেলটা আপনি এখন সিমুলেশনে নিয়ে আসেন ব্যাকএন্ডে, দেন আপনার এক্সিস্ট করে না এমন একটা সিনারিও যেটা আপনি কোড করেননি কিন্তু আপনার চলে আসছে এআই জেনারেটেড, জেন এআই দিয়ে আপনি একটা সিনারিও জেনারেট করেছেন। দেন এআই আগের সিনারিও থেকে লার্ন করে আপনি কোন কোন অ্যাকশন নিলে কি কি রিয়েকশন পাবেন ও এটা ডিসাইড করে দিচ্ছে। সো এই যে সিমুলেশন লজিকের কথা বলছিলাম, ওগুলোতে যদি
ওগুলোই আপনি যদি এআই মডেলের মধ্যে নিয়ে এসে ট্রেন করেন অ্যান্ড সেই মডেলটাই আবার রিইউজ করেন, দেন আপনি হয়তো নিজে থেকে কোনো একটা সিনারিও ক্রিয়েট করেননি, ওটা এআই জেনারেটেড সিনারিও, আর আপনি ওই সিনারিওর মধ্যে এআই জেনারেটেড রিঅ্যাকশন পাচ্ছেন, যেটা আপনি অ্যাকচুয়ালি কোড করেননি, যেটা এআই সাপোর্ট দিচ্ছে। সো এআই বেসিক্যালি এটা একটা সাপোর্ট সিস্টেম, একটা এলিমেন্ট, একটা মডেল, যেটা আপনার বিভিন্ন কোডের ব্যাকগ্রাউন্ডকে অটোমেট করে দিচ্ছে বা জেনারেট করে দিচ্ছে নিজে নিজে। Does this answer your question? হ্যাঁ, ওকে। অ্যান্ড এআই প্লাগইন প্রচুর আছে, ওটা নিয়েও আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ব্রিফ দিব যে আপনারা কি কি এআই প্লাগইন ইউজ করতে পারেন ফর ডিফারেন্ট স্টুডিওস। অ্যান্ড আমি যদি হচ্ছে মাহবুবা মিম আপুর একটা কোশ্চেনে যাই, যে আমি একজন পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান থেকে কিভাবে আইসিটি এর অ্যাডভান্স নিউ ডেভেলপমেন্টের কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। বোঝা যাচ্ছে কিভাবে পদার্থবিজ্ঞান এবং আইসিটি রিলেট করে এখান থেকে নিজেকে দক্ষ করে আচ্ছা দক্ষ তৈরি করবো। ওকে, সো মাহবুবা আপু, ফিজিক্স থেকে অনেক অনেক কোডার আছে যাদের সাথে আমি কাজ করেছি, ব্রিলিয়ান্ট পিপল। দে অ্যাকচুয়ালি ক্যান লার্ন বেটার দেন মি সামটাইমস, they can do code better than me sometimes on AI, software, algorithm. So you just need to start from somewhere. আপনি অ্যালগোরিদম থেকে শুরু করতে পারেন, ডেটা স্ট্রাকচার থেকে শুরু করতে পারেন, ডেটা সায়েন্স থেকেও শুরু করতে পারেন, অলসো আপনি সিম্পলি একটা সি প্রোগ্রামিং লার্নিং থেকেও শুরু করতে পারেন। বাংলাদেশে অনেক ব্রিলিয়েন্ট কোডাররা কিছু সিম্পল বই বের করেছে। তামিম শাহরিয়ার সুবিনের সি প্রোগ্রামিং বইটা আছে, যেটা শুধু সি ল্যাঙ্গুয়েজটা না, বাট আপনাকে মোটামুটি কোডিং সম্পর্কে, লজিক সম্পর্কে একটা ধারণা, সো ইউ ক্যান স্টার্ট ফ্রম দেয়ার অ্যাজ ওয়েল। এবং প্রতিষ্ঠানে যেই সাবজেক্টগুলো শেখানো হয়নি সেগুলোতে কিভাবে আগ্রহী হয়েছিলাম এটা যদি আমি বলি, ডেটা সায়েন্স বাই দ্য ওয়ে শেখানো হয়েছিল, আমাদের জাস্ট AR/VR ছিল না, যেটা হচ্ছে নিজে থেকে লার্ন করেছি। সো এই জায়গাটা এরকম হয়েছে, মাঝে মাঝে আমরা ট্রেডিশনাল এডুকেশনে থেকে ট্রেডিশনাল জব পাথেই যাই, বাট আমরা বাই চান্স sometimes we get some offer to work on interesting projects. Like someone offered me to develop a game for them so that আমি কিছুটা একটা এক্সট্রা ইনকাম করতে পারি। And at that time আমি গেম ডেভেলপমেন্ট জানতাম না, আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট ছিলাম। And আমাদের গেম ডেভেলপমেন্টে আসলে ভাবে কোর্স হয়নি, জাস্ট আমি আমার ইউনিভার্সিটিতে লজিক জানি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, ডেটা স্ট্রাকচার, এই ধরনের সাবজেক্ট গুলো জানি। সো যে আমাকে অফার করেছিল তাকে আমি সিম্পলি বলেছিলাম যে হ্যাঁ ভাই আমি পারবো গেম ডেভেলপমেন্ট, আমাকে কাজটা দেন। কাজটা ডেভেলপ করতে গিয়ে আমি বিভিন্ন রিসোর্স খাটি এবং প্রচুর অনলাইনে ফ্রি রিসোর্স। সো ফ্রি রিসোর্স থাকলেও দেখা যায় যে দেখে শিখতে অনেক ধাক্কা খেতে হয়, এরর আসে, যে এরর গুলা বসে বসে আবার ঠিক করতে হয়। তো ওভাবে করে ধাক্কা খেয়ে খেয়ে যখন একবার একটা প্রজেক্ট ডেভেলপ করা হয়ে যায়, মোটামুটি ধারণা হয়ে যায় যে ডেভেলপমেন্টটা আসলে কি প্রসেস আগে। সো বেসিক্যালি ঠিক ওভাবে করে গেম ডেভেলপমেন্টে আসা, ওভাবে করে AI, VR, AR ডেভেলপমেন্টেও আসা, যে ওকে ঠিক আছে একটা প্রজেক্ট নিই, প্রজেক্ট নিয়ে ট্রাই করে দেখি। অ্যান্ড একটা প্রজেক্ট মাথায় নিয়ে কাজ আগানো সবচেয়ে বেশি ইফেক্টিভ আপনার লার্নিং এর ক্ষেত্রে। ম্যাম এই ক্ষেত্রে আমাদের নন সিএসসি ব্যাকগ্রাউন্ড যারা, তো এই ক্ষেত্রে আমরা আসলে কোন রোড ম্যাপটা মানে, আমি আমার লাইফের নিজে থেকে মানে বিভিন্ন ভিডিও প্লে লিস্ট বা ইউজ মানে এই ক্ষেত্রে শুরু করছি, বাট মানে শেষ পর্যন্ত আসলে কন্টিনিউ করাটা টাফ, মানে নিজ থেকে আসলে নিজ মোটিভেশন। তো এই ক্ষেত্রে আসলে সেক্ষেত্রে আদিব ভাই, লেটস সে আপনার আপনি এখন কি VR এর কাজ করতে যাচ্ছেন বা VR শিখতে যাচ্ছেন? এনিথিং রিলেটেড, VR could be an example. আচ্ছা, প্রোগ্রামিং মেইনলি, প্রোগ্রামিংটা আমি ট্রাই করছি অনেকবার। লেটস সে আপনি হচ্ছে VR এরই একটা গেম ডেভেলপমেন্ট করতে চান, বাট আপনি হচ্ছে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে। আমার সাজেশন থাকবে আপনি আগে একটা প্রজেক্ট চিন্তা করেন। হতে পারে আপনি একটা গ্রুপের সাথে প্রজেক্টটা করছেন, বা আপনি নিজে নিজে একটা প্রজেক্ট চিন্তা করলেন যে ওকে ঠিক আছে আমি একটা স্পেস সিমুলেশন বানাবো, বা জাস্ট একটা স্পেসশিপকে আমি মার্সে পাঠাবো, এরকম টাইপের একটা গেম ডেভেলপমেন্ট করবো।
প্রথমে আপনি হচ্ছে আগে নিজে সিনারিওটা সাজাবেন, দেন আপনি সার্চ দিবেন যে ভিআর ডেভেলপমেন্টের জন্য কি কি স্টুডিও ইউজ করে, স্টুডিও নামাবেন, স্টুডিও রিলেটেড টিউটোরিয়াল নামাবেন, টিউটোরিয়াল ফলো না করে আপনি স্টেপ বাই স্টেপ, লেটস সে স্পেসশিপ কিভাবে উড়াবো, জাস্ট অতটুকুই দেখেন একটা জায়গা থেকে। হয়তো কোনো একটা প্লেলিস্টের 2টা ভিডিও ওইটা কভার করে, ইনস্টলেশন একটা ভিডিও কভার করে, এরপরে আমি হচ্ছে এনভায়রনমেন্ট বসাবো, আরেকজনের প্লেলিস্টের হয়তো 10টার মধ্যে 2টা 3টা ভিডিও কভার করবে। আপনি যখন একটা প্রজেক্টের গোল টার্গেট করে, সিনারিও টার্গেট করে রিসোর্স খুঁজতে যাবেন, তখন দেখবেন যে আপনার আগ্রহ ধরে আসছে। আপনি আগ্রহ হারাচ্ছেন না, কারণ আপনি আপনার ইমাজিন থেকে শুরু করে একটা প্রজেক্ট করছেন বা একটা টিম নিয়ে একটা প্রজেক্ট করছেন। আপনার গোল হচ্ছে প্রজেক্টটা কমপ্লিট করা, শিখা না। দ্যাটস হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি লার্ন। যখন আপনার হাতে একটা গোল থাকবে, একটা আইডিয়া থাকবে যে হ্যাঁ আমি এটার পর আসলে এটা করব, তাই আমাকে ওই রিলেটেড রিসোর্স খুঁজতে হবে। এইভাবে যদি আগাতে পারেন তাহলে দেখবেন আপনার একটা প্রজেক্টও কমপ্লিট হচ্ছে, আপনার পোর্টফোলিওতে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, প্লাস আপনার জন্য ইজিও হয়ে যাচ্ছে কিভাবে রিসোর্স খুঁজে বের করা যায়। অ্যান্ড ডেফিনেটলি আমি বলবো আপনারা যদি ভিডিও দেখে শিখতে বেশি কমফোর্টেবল হয়, অলওয়েজ দেখবেন সবচেয়ে নিউয়েস্ট ভিডিও কোনটা, কারণ আপনার কন্টিনিউয়াসলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্টুডিও, প্ল্যাটফর্ম, ফ্রেমওয়ার্ক আপডেট হতে থাকে। আপনি যদি 3-4 বছর আগের ভিডিও দেখেন, আপনি প্রচুর ধাক্কা খাবেন, ইন্টারেস্ট তাড়াতাড়ি হারিয়ে যাবে। কিন্তু আপনি যদি নিউয়েস্ট টেকনোলজি গুলো ধরেন বা নিউয়েস্ট ভিডিও গুলো ধরেন, দেন আপনার জন্য সুবিধা হবে ট্র্যাক রাখা। অলসো আরেকটা হচ্ছে গিয়ে সলিউশন যেটা আমি ফলো করি, আমি এআর ভিআর গেম ডেভেলপমেন্ট ভার্সিটিতে থাকতে শিখিনি, এবং এই জিনিসগুলো অনেকটাই ডিফারেন্ট। ইউনিটি হচ্ছে গিয়ে খুবই পপুলার আপনার এআর ভিআর গেম ডেভেলপমেন্টের জন্য, ইউনিটি অ্যান্ড আনরিয়েল ইঞ্জিন। আমি পার্সোনালি যেটা করি, ইউনিটির অফিসিয়াল কোডিং ডকুমেন্টেশনে যাই, আমি সার্চ দিই ইউনিটি ভিআর ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন। অ্যান্ড আপনাদেরকে যদি আমি স্ক্রিন শেয়ার করে দেখাই, দেখবেন যে আপনি কোডিং এর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যেই ফ্রেমওয়ার্ক ইউজ করেন না কেন, যেই টেকনোলজি ইউজ করেন না কেন, সবার নিজস্ব একটা আপডেটেড ডকুমেন্ট আছে। আপনি ওই ডকুমেন্টটা যদি ফলো করেন, আপনি যে ধরনের এরর ফেস করবেন বা যে ধরনের ডিফিকাল্টিস ফেস করবেন, সবগুলো এই ডকুমেন্ট গুলোতে কভার হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। ডেফিনেটলি আরো তো অনেক কিছু সমস্যা হয়, যেগুলো আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন বা কমিউনিটিতে জয়েন করতে পারেন। অ্যানাদার থিং ইজ কমিউনিটি, আমি ওটাতে আসছি। এই যে ভিআর ডেভেলপমেন্ট ইন ইউনিটি, আপনি দেখেন এটা docs-unity3d.com, দ্যাট মিনস ওদের নিজস্ব অফিসিয়াল ম্যানুয়াল। আপনি ওদের অফিসিয়াল ম্যানুয়ালে গেলে একদম বেসিক ভিআর সিন, এক্সআর ইন্টারেকশন টুল কিট সবগুলো খুব ডিটেলসে দেওয়া থাকবে। আপনি প্রত্যেকটাতে গিয়ে গিয়ে সবকিছুর একটা সলিউশন পেয়ে যাবেন। ইভেন আপনি কোন ধরনের ওএস ইউজ করছেন, কি ধরনের এপিআই ইউজ করতে চান, সবকিছুর মোটামুটি একটা গাইডলাইন পেয়ে যাবেন খুব ভালো মতো, কোডিং সহ। সো আমি অলওয়েজ সাজেস্ট করি যে আপনি যেই ফ্রেমওয়ার্ক, যেই স্টুডিও ইউজ করবেন তাদের অফিসিয়াল ডকুমেন্টটা ফলো করবেন। অ্যান্ড দেন কমিউনিটি, ফেসবুক, স্ট্যাক ওভারফ্লো, লিঙ্কডইন, এই ধরনের আপনার আরেকটা হচ্ছে টুইটার, এইগুলোতে দেখবেন যে সব কমিউনিটি আছে, ডেভেলপমেন্ট কমিউনিটি, ইউনিটি কমিউনিটি আছে, আনরিয়েল ইঞ্জিন কমিউনিটি আছে। আপনি যদি এআরএমএল এ যান, এআইএমএল এর জন্য কমিউনিটি আছে, লারাভেল কেউ শিখছে, লারাভেলের কমিউনিটি আছে। কমিউনিটিতে যোগ দেন। আপনি একটা ট্রাবল ফেস করছেন, কমিউনিটিতে লেখেন, ওখানে ফেসবুকের গ্রুপে গিয়ে বা টুইটারে পোস্ট করেন যে আমি এই ধরনের কাজের জন্য এই ধরনের প্রবলেম ফেস করছি, এই ধরনের এরর আসছে আমার কোডে, আমি কি সলভ করব। আপনি দেখবেন কমিউনিটির মানুষজন অনেক সাপোর্টিভ, আপনার অনেকগুলো অ্যান্সার ওই কমিউনিটি থেকে পেয়ে যাচ্ছেন। আমি শুরু যখন করেছিলাম আমি প্রচুর স্ট্যাক ওভারফ্লোতে কোশ্চেন করতাম, টুইটারে কোশ্চেন করতাম, রেডিসে কোশ্চেন করতাম, কুয়োরাতে কোশ্চেন করতাম, এবং একটা না একটা জায়গা থেকে সলিউশন বের হতোই। ফোরাম আছে,
ইউনিটি ফোরাম আছে, আনরিয়েল ইঞ্জিন ফোরাম আছে, এগুলোতে আপনি কোশ্চেন করবেন, মানুষের সাথে ইন্টারেক্ট করবেন, অ্যান্ড আলটিমেটলি যদি আপনি চ্যাট জিপিটিতে সলিউশন না পান, অনেক সময় আসলে চ্যাট জিপিটিতে পাওয়া যায় না, কিছু স্পেসিফিক লারাভেল। স্ট্যাক ওভারফ্লোটা কি? আচ্ছা, স্ট্যাক ওভারফ্লো ইটস কাইন্ড অফ দ্য কোডার সলিউশন প্ল্যাটফর্ম, যেখানে মানুষজন স্ট্যাক ওভারফ্লো গিটহাব টাইপ? more like problem solution discussion forum. So আপনি স্ট্যাক ওভারফ্লোতে গিয়ে যদি কোশ্চেন করেন, দেন এখান থেকে মোটামুটি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। লেটস সে হচ্ছে আমি যদি আমার প্রবলেমগুলো বা এরর কম্পাইলার বা টার্মিনালের এররটা এখানে কপি পেস্ট করি সার্চে এবং স্ট্যাক ওভারফ্লো বলে দিই, দেন স্ট্যাক ওভারফ্লোতে দেখবেন যে আপনার আগে কেউ একজন সিমিলার এরর নিয়ে কোশ্চেন করে ফেলেছে। আপনি নিচে দেখতে পারবেন যে সলিউশন আছে, যদি সলিউশন না থাকে, খুঁজে খুঁজে না পান, তখন নিজেই আপনি একটা কোশ্চেন করে ফেলবেন ওখানে যে আমি এই ধরনের ফেস করছি। স্ট্যাক ওভারফ্লো থেকে অ্যান্সার না পেলে আপনার স্ট্যাক ওভারের কোশ্চেনটা নিয়ে ফেসবুক কমিউনিটিতে দেন বা হচ্ছে টুইটারে পোস্ট করেন, কেউ না কেউ রেসপন্স করবে। আর যদি কেউ রেসপন্স না করে, দেন হচ্ছে নিজে নিজে ঘেটে ঘেটে বা অল্টারনেট সলিউশন বের করে করে আপনাকে আসলে আগাতে হবে। কোডিংটা একটু এরকমই, যখনই আমরা হচ্ছে কোনো একটা প্রবলেম ফেস করি, আমরা যদি নিজের সলিউশন না পাই বা হচ্ছে আমাদের কোনো ফোরামে পাচ্ছি না, সার্চ দিয়ে পাচ্ছি না, দেন আমরা কমিউনিটিতে যাই বা ডকুমেন্টেশনের সাপোর্ট নিই। সো আপু, কম্পিটিটিভ প্রোগ্রামিংটা আপনার ক্যারিয়ারে কিভাবে হেল্প করছে বা এটা আমাদের কিভাবে আসলে হেল্প কোন করে এই প্রোগ্রাম? বিষয়ে যদি একটু বলেন। কম্পিটিটিভ প্রোগ্রামিংটা। ওকে, কম্পিটিটিভ প্রোগ্রামিং আপনার খুবই প্রয়োজন হবে যখন আপনি অ্যালগোরিদম নিয়ে কাজ করবেন, ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করবেন। বাংলাদেশে আমি বলবো যে কম্পিটিটিভ প্রোগ্রামিং গুলো স্পেসিফিক্যালি আপনার মেইন স্ট্রিম যেসব সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইআরপি সলিউশন, এগুলোতে খুব একটা প্রয়োজন হয় না। সফটওয়্যার কোম্পানিগুলো আসলে ওভাবে করে ইউটিলাইজ করে না। আমি বলবো ইউটিলাইজের অনেক জায়গা আছে, কিন্তু কেউ ইউটিলাইজ করে না। বাট আপনি যদি আপনার লিড কোড সলভ করেন, কোড ফোর্সেস, কম্পিটিটিভ প্রোগ্রামিং গুলোতে হচ্ছে এগিয়ে থাকেন, আপনার পরবর্তীতে দেশের বাইরে জব পাওয়ার অপরচুনিটি বেড়ে যায়। ফ্যাং কোম্পানি গুলো যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন বা দেশের বাইরে কোম্পানিগুলোতে, আপনি প্রায়ই দেখবেন যে আপনার 300 200 লিড কোড যাতে সলিউশন থাকে এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে। সো কম্পিটিটিভ প্রোগ্রামিং ওইসব জায়গায় লাগে যেসব জায়গায় আপনার লজিক খাটাতে হয়, আপনার অ্যালগোরিদম প্রচুর লাগে, ডেটা স্ট্রাকচার প্রচুর লাগে, এবং আপনাকে সলিউশন গুলো অপটিমাইজ করতে হয়। সো দ্যাট অ্যান্সার্স ইউর কোশ্চেন, অপূর্ব। হ্যাঁ ম্যাম, জি ভাইয়া। দেশে যদি আমি কোনো স্টার্টআপ বা এটা দিতে চাই, তাহলে এই ক্ষেত্রে মানে কোন ফিল্ডটা নিয়ে কাজ করলে মানে আমার ক্ষেত্রে প্রমিসিং হবে? ফিল্ড না, ঠিক মানে কোন কাজটা? সাপোজ কম্পিটিটিভ প্রোগ্রামিং তো দেশে খুব একটা কাজে লাগতেছে না, সো এক্ষেত্রে মানে কিভাবে আমরা আগাতে পারি আর কি এক্ষেত্রে? ওকে ভাই, স্টার্টআপ তো আসলে অনেক সেক্টর নিয়ে হতে পারে। সো আপনি কোন সেক্টরে করবেন না সেটা ম্যাম, একটা। এই ক্ষেত্রে যে এআর রিলেটেড বা ভিআর রিলেটেড, সাপোজ Okay. আপনি যদি সফটওয়্যার যে কোনো। ওকে আপনি যদি ভাইয়া সফটওয়্যার রিলেটেড বা এরকম, আমি বলবো আপনি দেশের যে স্টার্টআপই করেন না কেন, আপনার আলটিমেটলি সফটওয়্যার সলিউশনে যেতেই হবে। ই কমার্স হোক, ফুড হোক, হেলথ কেয়ার হোক, আলটিমেটলি আপনার সবকিছুকে অটোমেট, ট্র্যাকিং যাই করতে চান না কেন, সবকিছুর জন্য আপনার সফটওয়্যার সলিউশনে যেতে হবে। সো ওইটা কি বেসিক ম্যাম সফটওয়্যার সলিউশন বিষয়? সফটওয়্যার ধরেন হতে পারে যে ম্যানেজমেন্ট সলিউশন, এইচআর ম্যানেজমেন্ট সলিউশন। আপনি যদি এআর/ভিআর নিয়ে অ্যাডভান্স কাজ করতে চান, এই যে হেলথ কেয়ারে আপনি যদি কোনো স্টার্টআপ করতে চান যে আপনি ডক্টরদের জন্য সিমুলেশন ক্রিয়েট করবেন, আপনি ডক্টরদের জন্য, নার্সদের জন্য ট্রেনিং এর সিস্টেম করবেন, সো আপনি ভিআর সিস্টেমটা জানতে পারেন। বা আপনি হচ্ছে আপনার নিজস্ব কোডিং নলেজ থাকতে হবে এমনই না, ইনফ্যাক্ট আপনার যদি কোডিং করতে ভালো নাও লাগে,
আপনি ধারণা যদি নিয়ে রাখেন, পরবর্তীতে আপনার টিমকে ইনস্ট্রাক্ট করতে, টিমকে লিড দিতে অনেক সুবিধা হয়। অনেক অনেক স্টার্টআপ ফাউন্ডাররা আছে যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কিন্তু আলটিমেটলি তাদের হচ্ছে টেকনিক্যাল নলেজ একটা ওভারভিউ হলেও লাগে, কারণ তাদের টেকনিক্যাল টিম আলটিমেটলি নেওয়াই লাগে, অ্যান্ড টেকনিক্যাল টিমকে ইনস্ট্রাক্টর অনলি ফাউন্ডাররাই দিতে পারে। সো আলটিমেটলি আপনার ওই নলেজটা লাগবে। আপনি বেসিক সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করেন নলেজ নেওয়া, দেন আপনি সাজেস্ট করবো এখন এআই এর যুগ, এআই এ যাবেন, এআর ভিআর নিয়ে নলেজ নেবেন। আপনি যত বেশি টেকনোলজিক্যাল নলেজকে এক্সপ্যান্ড করতে পারবেন, তত বেশি আপনি অনেক স্কোপ আইডিয়া পাবেন, এবং আপনি এক্সপ্লোর করতে পারবেন, সলিউশন তত বেশি দিতে পারবেন, আপনি তত বেশি অপটিমাইজড ওয়েতে আপনার স্টার্টআপকে উঠাতে পারবেন। নাজমুল আলম সাজ্জাদ ভাইয়া কি কিছু বলবেন? How much mathematical knowledge should we know if we learn software development? আপনি যদি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং জানতে চান, আমি বলবো যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করতে পারার স্কিলটা প্রচুর পরিমাণে লাগবে। সো আপনার ক্যালকুলাস, অ্যান্ড দেন হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মার অ্যান্ড জিওমেট্রি, আপনার সিরিজ, ম্যাথমেটিক্যাল সিরিজ, সো এই ধরনের ম্যাথমেটিক্যাল সলিউশন গুলো নিয়ে কাজ করলে আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং এর নলেজটা বাড়বে। অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্টে মোটামুটি, বাট এআর ভিআর গেম ডেভেলপমেন্টে ম্যাথ এবং ফিজিক্স প্রচুর পরিমাণে লাগে। আনিকা আপু কি কিছু কোশ্চেন করতে চান? জি ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল যে আমরা হচ্ছে মানে একটা মুভির কথা হচ্ছে বলবো, সেটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান মুভি, চিঠি বা রোবট হচ্ছে বলতে পারেন। তো ওই মুভির মধ্যে একটা সিন ছিল যেটার মধ্যে হচ্ছে মানে রোবট হচ্ছে মানে ফোন দিছে, তো এখন হচ্ছে ফোনটা যে রিসিভ করছে, তো ওর হচ্ছে লিটারালি মানে একটা ফিগারের মতো আসছে, মানে ও ওখানে না, বাট হচ্ছে ও কথাবার্তা বলতেছে, মুভমেন্ট করতেছে, সেটা হচ্ছে বোঝা যাচ্ছে। মানে ভিজিবল না, মানে মনে করেন হচ্ছে 70% হচ্ছে ভিজিবল, বাট হচ্ছে মানে বোঝা যাচ্ছে যে সে রিয়াল না। তো ম্যাম, এটা কি এআর নাকি ভিআর, মানে কোনটার মধ্যে পড়বে ক্যাটাগরি? আনিকা আপু, আপনি যে সিনারিওর কথা বলেছেন ওটা আমার ইমাজিনেশনের বাইরে। আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা ইমাজিনেট করতে পারছি না। আপনি একটা ছোট হেল্প করতে পারেন, মুভিটার নামটা আমাদেরকে দিয়ে ম্যাম রাখেন। আমি হয়তো একটু বুঝতে পেরেছি ম্যাম, যে পেরেছেন? প্রজেকশনের মতো আহ আসে না, যে একজন মানুষের প্রজেকশন আসছে, দেন তার সাথে কথা বলতেছে, আচ্ছা, এরকম হোলোগ্রামের কথা হয়তো বলতে যাচ্ছেন হোলোগ্রাম উনি। টাইপ। জি ম্যাম, হোলোগ্রাম ওকে ওকে যে ওকে ওকে। মুভি প্রজেকশন বেসড এআর বেনটেন টাইপের। বেনটেনের ক্ষেত্রে বা বিভিন্ন কার্টুন টার্টুনে আমরা এআই আচ্ছা, ফিউচারিস্টিক যে ওকে, সরি আপু যে আমি একদম বুঝতে পারিনি, বাট এখন আদিব ভাইয়া, অনন্যা আপু ওনারা বলার পর আমি বুঝতে পেরেছি। বাট ওটা প্রবাবলি প্রজেকশন, রাইট আদিব ভাইয়া, অনন্যা আপু? জি ম্যাম, ওইটা প্রজেকশন টাইপ অনেকটা। ভিডিও কলের আগে ওইটাই ছিল, মানে আমরা ভাবতাম যে এইভাবে হয়তো মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করা যাবে। রাইট, ওকে। সো মিক্সড রিয়েলিটিটাও পসিবল। যদিও আমার আজকে ডেমনস্ট্রেশন দেখানোর কথা ছিল, আজকে টাইম অলমোস্ট ওভার। আমি হয়তো নেক্সট দিন আপনার আনিকা আপু, আপনি যেটার কথা বলেছেন ওটার হয়তো একটা হালকা ডেমনস্ট্রেশন এখানেও দেখিয়ে দিতে পারেন। নেক্সট দিনের জন্য একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের ভিআর ডেভেলপমেন্টে রোড ম্যাপটা একটু যদি ক্লিয়ারলি বলতে পারতেন আমাদের। অবশ্যই অবশ্যই ভাইয়া, ডেফিনেটলি। আর আপু হচ্ছে যেটা ইউনিটিতে কিভাবে input- কাজ করা যায় এটার একটা ইয়া দিলে ভালো হতো। জি আপু, মানে ইনপুট নিয়ে আসলে কিভাবে কাজটা করা সম্ভব, বা আমরা একটা ভিডিও নিয়ে সেটা কিভাবে আর কি ভিআর এর মাধ্যমে সেট করবো, মানে ছোটখাটো একটু যদি আইডিয়া দিতেন আর কি, তাহলে। ডেফিনেটলি ভাইয়া, ডেফিনেটলি। আমার নেক্সট ক্লাসের টার্গেট হচ্ছে আপনাদেরকে একটা রোড ম্যাপ অ্যান্ড একটা প্রসেস দেখানো ছোটখাটো, যাতে আপনাদের আইডিয়া হয় জিনিসটা ডেভেলপমেন্টটা কিরকম। জাওয়াদ ভাই কি কিছু বলবেন? জাওয়াদ লাবিন ভাইয়া। আচ্ছা, মুস্তফা প্রমি আপু বলেছেন যে আপু এই অলিম্পিক এবং ভালো কিছু ম্যাম, achieve
কোন কোন কোড শিখলে ভালো হবে? হ্যালো হ্যালো, ও শোনা জি যায়? জি জি জি, জাওয়াদ ভাই। ইয়া, আপনি কি আমাকে বলতে পারবেন যে প্লাগইন আর গিটহাব অ্যাকচুয়ালি কি? প্লাগইন এন্ড হোয়াট? গিটহাব। ও গিটহাব ভাইয়া হচ্ছে ইটস আ কালেকশন অফ কোডিং সলিউশন। আপনি গিটহাবে ট্র্যাক করতে পারছেন, আপনার কোডের প্রোগ্রেস ট্র্যাক করতে পারছেন, কোডের রেকর্ড রাখছেন। আপনার ডিভাইসে যদি আপনি কোড রেখে দেন, ডেফিনেটলি একটা চেঞ্জের পর মাঝে মাঝে আপনি দেখবেন যে এরর হচ্ছে বা আপনার মাঝে মাঝে আগের কোডে ব্যাক করতে হচ্ছে। সো এই জিনিসটা অপটিমাইজলি আপনি যাতে ফাংশন করতে পারেন সেটার জন্য গিটহাব, বিট বাকেট এগুলো ইউজ করা হয়। অলসো গিটহাবে আসলে অনেকগুলো ফাংশন। গিটহাবে ফোরাম আছে, আপনি একটা গ্রুপ নিয়ে গিটহাবে কাজ করবেন, মানে গ্রুপ নিয়ে কোনো একটা প্রজেক্টে কাজ করবেন। আপনার কোডে আমি কিভাবে কাজ করব? আপনি গিটহাবে পুশ দিচ্ছেন, আমি আপনার পুশটা নিচ্ছি, ওটার উপর কাজ করছি, আমি আবার পুশ দিচ্ছি, আমার আপডেটটা আপনি পাচ্ছেন, ওটার উপর আপনি কাজ করতে পারছেন। এভাবে করে কোলাবোরেটিভলি কাজ করা যায়। অলসো গিটহাব আরেকটা ফিচার রাখে ডিপ্লয়মেন্ট করা। লেটস সে লোকালি আমরা যখন রান করি, আমি আমার বাসা থেকে রান করছি কিন্তু এখানে কোনো মানুষই ওটা পাচ্ছে না। সো ওটা যদি আমি গিটহাবের ডিপ্লয়মেন্টে দিয়ে দিই, একটা লিংক জেনারেট করি, আপনারা যে কেউ আমার কোডের আউটপুটটা দেখতে পারবেন। সো এই ধরনের বেশ কিছু সলিউশন আছে। প্লাগইন, আপনি অনেক সলিউশনের প্লাগইন ক্রিয়েট করতে পারবেন নিজে নিজে। গিটহাব ইউজ করেও করতে পারবেন। আপনার কোড থেকে এপিআই জেনারেট করে সোয়াগার আছে, পোস্টম্যান আছে, ওগুলো থেকেও প্লাগইন ক্রিয়েট করা যায়। প্লাগইন হচ্ছে আপনি একটা সলিউশন ক্রিয়েট করেছেন, লেটস সে আপনি একটা বট ক্রিয়েট করেছেন। এখন বটটা আদিব ভাইয়া, অপূর্ব ভাইয়া, আনিকা আপু তিনজন তিনটা সফটওয়্যার সলিউশন দিয়েছে। আপনার ওই ফিচারটা ওনারা চায়, ওই বটটা চায়, ওনাদের তিনটা ডিফারেন্ট সলিউশন। আপনি যখন আপনার বটটাকে প্লাগইন হিসেবে দিচ্ছেন, ওনারা ওনাদের সফটওয়্যার সলিউশনে আপনার ওই একটা প্লাগইন ইউজ করছে এবং ওনাদের ম্যাম সলিউশন বট বট, চ্যাটবট, চ্যাট জিপিটি হতে পারে, আপনার জেমিনাইয়ের মতো বট হতে পারে যেটার সাথে চ্যাট করা যায়। ও সো আপনার ওই একটা ফিচার ওনারা প্লাগইন হিসেবে, যে আমরা প্লাগ ক্রিয়েট করি না, ওনারা ওনাদের সফটওয়্যার সাথে প্লাগের মতো করে ক্রিয়েট করে দিচ্ছে। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ পার্টিসিপেট নিয়ে কিছু বলবেন? আমরা কিভাবে প্রেজেন্টেশন নিতে পারি, প্রিপারেশন? আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের জন্য আপনারা কিভাবে প্রিপারেশন নিতে পারেন? সো ফার্স্ট অফ অল আমি বলবো সবচেয়ে বেশি যেটা লাগে, আমি একটু বেশি একটা ওয়ার্ড রিপিট করছি, লজিক। সরি ফর দ্যাট, বাট লজিক খুবই কাজে লাগে। এন্ড দেন আমি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশেরটা ওভাবে বলতে পারবো না, বাট একবার আপনি একটা ল্যাঙ্গুয়েজের যদি কোডিং জেনে নেন, বা আপনি যদি মোটামুটি ডেটা স্ট্রাকচার, কম্পিটিটিভ প্রোগ্রামিংও হতে পারে, যে কোনো একটা কিছুতে যদি আপনি একটা সলিউশন ক্রিয়েট করেন, আপনি দেখবেন যে টেকনোলজিক্যালি আপনি বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করার মতো ক্যাপাবিলিটি রাখছেন। পরিশ্রম লাগে, কোডিং ইজ নট অলওয়েজ ফান, টু বি অনেস্ট। আমি হচ্ছে রেগুলার বেসিসে 5 থেকে 6 ঘন্টা কোড করি কিন্তু আমার মজা লাগে না। কিন্তু কোড করার জন্য প্রজেক্টের শেষে যে আউটপুটটা পাওয়া বা একটা ফিচার জেনারেট করার যে স্যাটিসফ্যাকশন, ইটস লাইক আনরিয়েল। সো দ্যাটস ওয়াই উই কোড টু ক্রিয়েট সলিউশন। অ্যান্ড ভবিষ্যতে আপনি যেই সাবজেক্টেই যান না কেন, টেকনিক্যাল নন টেকনিক্যাল হোক, আলটিমেটলি আপনি দেখবেন ক্রস স্কিল হিসেবে আপনার কোডিং নলেজটা প্রচুর লাগছে। আপনার যদি কোডিং নলেজ থাকে, আপনি দেখবেন যে আপনার জন্য বিভিন্ন সেক্টরে জব পাওয়া খুবই ইজি হয়ে যায়। কারণ বাংলাদেশে এখন আইটি সেক্টরের জব সবচেয়ে বেশি, এবং আইটি সেক্টরে অন্যান্য ফিল্ডের মানুষজনও চায়, যাদের হচ্ছে আপনার লেটসে আপনার নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে প্লাস আপনি কোডিং জানেন। ইটস লাইক আ প্লাস পয়েন্ট ফর আইটি কোম্পানিজ, because they don't look for only coders anymore. They look for people who have multiple skills, multiple knowledge, because they need it. So I think this will help every one of you to explore the coding sectors and ICT sectors. Newton bhaiya,
জি আপু, Should we continue or should we? ইটস মোস্টলি আপ টু ইউ, বাট আমাদের টাইমটা যেহেতু শেষ হয়ে গেছে, আমাদের নেক্সট ক্লাসটা 24 তারিখে আছে। আপনি যদি মনে করেন তাহলে আমরা 24 তারিখে এখান থেকে শুরু করতে পারি। Okay, that would be great. I guess if everyone is okay with that. আচ্ছা, আমি জ্যাঙ্গো নিয়ে ব্যাকএন্ডে কাজ করতে চাই, বাট ব্যাকএন্ডে যাওয়ার আগে কি ফ্রন্ট এন্ডে কাজ করতে হবে? না, জ্যাঙ্গো নিয়ে, জ্যাঙ্গো হচ্ছে আপনার পাইথন ফ্রেমওয়ার্ক। আপনার ফ্রন্ট এন্ডে কাজ করতে হবে না, আপনার এপিআই জেনারেশন শিখতে হবে। ফ্রন্ট এন্ড আসলে ডিফারেন্ট ফরম্যাট। আপনি যদি এপিআই জেনারেশন শিখতে পারেন, জ্যাঙ্গো এটা রেস্ট এপিআই, দেন আপনার রেস্ট এপিআই ইউজ করে ফ্রন্ট এন্ডে কাজ করবে। So you don't need to learn front end if you don't want. I don't code in for front end. I just create APIs with backend. So আপনি backend বা front end যে কোনো একটা জানলেই হবে। আরো কারো? লাস্ট আর একটা ছোট্ট প্রশ্ন করব। জি জি sure. আপু মানে জব প্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্টে আসলে সিজি বা কন্টেস্ট দিয়ে বা হচ্ছে আমার প্রজেক্ট কেমন, ডেভেলপমেন্ট সেক্টরে আমি কতটুকু প্রজেক্ট ইউনিক প্রজেক্ট করছি, এগুলো মানে কিভাবে দেখা? ওকে ম্যাম, বাংলাদেশের জবে ইনফ্যাক্ট বাইরের জব বা রিসার্চেও আপনার সিজিপিএ প্লাস পয়েন্ট, ইটস আ গুড থিং টু হ্যাভ। বাট আপনার যদি এক্সেপশনাল কাজ থাকে, আপনি যদি অনেক হ্যাকাথন করে থাকেন, আপনার যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ অনেক সলিউশন থাকে, যে লিড কোড করেছেন, কোড ফোর্সেস, কোড শেপ, এগুলোতে কোড করেছেন, বা আপনার রিসার্চ পেপার আছে, বেসড অন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, if you have exceptional work, you don't need to worry about getting recruited. You will get recruited. একটা জিনিস খুবই কাজে লাগে, সেটা হচ্ছে হ্যাকাথন, আইডিয়া জেনারেশন, creating your new solution and what you can present. For example, আমার সিজিপি খুবই খারাপ। হ্যাঁ, আমি ক্লাসের one of the last people from, if I consider the CGPA, but because I had a lot of experience with hackathon, 2 রাতের যে হ্যাকাথন গুলো হতো, 2 রাত জেগে আপনাকে হচ্ছে সলিউশন ক্রিয়েট করে প্রোটোটাইপ জেনারেট করে দিতে হবে, ওই টাইপ হ্যাকাথন, দেশের বাইরের হ্যাকাথন, তারপরে হচ্ছে দেশের বাইরের কন্টেস্ট গুলো, এই ধরনের পার্টিসিপেশন এবং কমিউনিটি ইন্টারেকশন আমার পোর্টফোলিওতে ছিল। দ্যাটস ওয়াই আমার কখনো জবের ক্ষেত্রে ডিফিকাল্টিস হয়নি। অলসো আমি ওভাবে করে প্রেজেন্ট করেছি যে ওকে আমার সিজিপিএ নেই, বাট আই ডিড দিস and I actually did this, didn't like copy paste from some code repository. আপনি কপি করছেন, কপি করে নিজের গিটহাবে রেখে পোর্টফোলিও বানাচ্ছেন, নাকি আপনি হচ্ছে নিজে কিছু সলিউশন ক্রিয়েট করেছেন, একটা জব ইন্টারভিউতে আপনার কোডিং টেস্টে টের পাওয়া যায়। আমি নিজেও প্রচুর ইন্টারভিউ নিয়েছি মানুষজনের। আমি যখন দেখি যে একজনের পোর্টফোলিওতে গিটহাবে প্রচুর রেপোজিটরি, প্রচুর প্রজেক্ট, বা তাকে যখন কোডের ভিতরে বা তাকে সলিউশন নিয়ে কিছু জিজ্ঞাসা করা হয়, কিছু বলতে পারে না, বা অ্যাটলিস্ট কাছাকাছি লজিকটাও বলতে পারে না, দেন তখন বোঝা যায় যে he or she is not actually learning. They are actually stealing people's code and showing them as theirs. So it's not, they are probably not a good candidate. But হয়তো তার সিজিপিএ নেই, বাট সে অ্যাকচুয়ালি যেটা করে সেটা প্যাশনেটলি করে, বুঝে করে, যেটা বোঝা যায়। হয়তো তার চেয়ে স্কিল মানুষজন আরো আছে, বাট they are passionate about it. They have something exceptional, some extra knowledge, something extra to contribute to the company, to the project, then people will recruit you. So you have to be confident with what you are working and what you are doing. If you are confident, then definitely. And if you are enjoying what you are doing, then definitely you will get jobs anywhere. ম্যাম, আপনাদের ডার্ক আর্ট কিভাবে কাজ করে, মানে কি আমাদের ডার্ক আর্ট শুরু হয়েছিল এআর ভিআর ডেভেলপমেন্ট দিয়ে। আমরা বেসিক্যালি ডার্ক আর্ট আসলে একটা পেজ হিসেবে খুলেছিলাম, আমরা যেখানে জাস্ট আমাদের নিজস্ব কাজগুলো শোকেস করতাম, এআর ভিআর এর কাজগুলো। ওটা স্টার্ট আপ ছিল না। তো একবার হচ্ছে আমরা একটা এআর ফিল্টার পোস্ট করি ফেসবুকে, যেটা হচ্ছে বিভিন্ন র্যান্ডম চ্যালেঞ্জ দিবে, that could be that you will help a stranger today, or you will clean your school today. So that kind of kindness act. And someday আমরা ওখান থেকে কোনো অতটা রিঅ্যাকশনও এক্সপেক্ট করিনি, 2-3টা লাইক করতো প্রতি পোস্টে, উই আর ওকে উইথ ইট। আমরা নিজস্ব একটা পোর্টফোলিও রাখার জন্য করতাম কাজগুলো। সো
একদিন রেসপন্স আসে একটা গাবতলির বস্তির এক স্কুল থেকে, পোকা বলা হয় ওই স্কুলটাকে। তো ওই স্কুলটা থেকে তাদের টিচাররা আমাদের কাছে ভিডিও সেন্ড করে যে আমার স্টুডেন্টরা অ্যাকচুয়ালি তোমাদের এই চ্যালেঞ্জ গুলো পার্টিসিপেট করেছে এবং দেখো দে আর অ্যাকচুয়ালি ডুইং দিস। সো দোজ থিংস ইন্সপায়ার্ড আস। দেন আমরা আস্তে আস্তে আরো প্রজেক্ট ক্রিয়েট করতে থাকি। আমরা লিঙ্কডইনে দিই, লিঙ্কডইনে আমাদেরকে মানুষজন অ্যাপ্রোচ করতে থাকে যে আমার এরকম প্রজেক্ট লাগবে। স্পেসিফিক্যালি বেশিরভাগ মানুষজন দেশের বাইরে থেকে অ্যাপ্রোচ করতো যে আমার এরকম প্রজেক্ট লাগবে, করে দাও, আমি তোমাকে এই পে করবো। সো কাইন্ড অফ ফ্রিল্যান্সিং এর মতো, বাট ফ্রিল্যান্সিংও না, আমরা কারো কাছে রিচ আউট করতাম না, মানুষজন আমাদের কাছে রিচ আউট করতো। ওভাবে করে করে আস্তে আস্তে দেখা যেত যে এত প্রজেক্ট আমরা 3 জন আর করতে পারছি না, আমাদের মানুষজন নিয়ে করা হচ্ছে কাজগুলো। সো দ্যাটস হাউ উই বিকেম আ বিজনেস, অ্যান্ড নাও উই আর ওয়ার্কিং অন এআই অলসো অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট টু। ইভেন আমাদের হচ্ছে এআই এর AR mirror productও আছে, hologram productও আছে. I guess you have seen that hologram on the AR classes. And আমরা AI নিয়ে আমাদের AI assistant product আসছে। আমরা বেসিক্যালি আমরা 3 জন যারা co-founder, তারা নিজেরাই ডেভেলপমেন্টেও যোগ দিয়ে আমাদের টিমের সাথে। এন্ড আমাদের টিমের সবার যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এমনও না, গ্রাফিক্স ডিজাইনাররাও কোড করে, আবার কোডাররাও মাঝে মাঝে গ্রাফিক্স ডিজাইনিং এ যায়। বেসড অন দেয়ার ইন্টারেস্ট মাঝে মাঝে এরকম হয় যে গেম ডেভেলপমেন্ট এসেছে একজন আমাদের সাথে, ডার্কাকে শুরু থেকে ছিল রাহাত, তার গেম ডেভেলপমেন্টে ইন্টারেস্ট ছিল। পরবর্তীতে তার এআই এবং 3D মডেলিং এর ইন্টারেস্ট আছে, সে ওটাতেও কাজ করে। আমাদের কোফাউন্ডার শাওয়া আছে যে 3D মডেলেও কাজ করে, যে ট্রিপলি থেকে পাশ করেছে, এআর এ কাজ করছে। আমাদের সাথে নাজমুল আছে যে সিএসসি ব্যাকগ্রাউন্ডের, বাট সে রোবট বানাচ্ছে নিজের এবং নিজে নিজেই এআই ইন্টিগ্রেট করছে। সো ইটস আ ওপেন স্পেস ফর লার্নিং, পিপল আর লার্নিং এনিথিং দে ওয়ান্ট, অ্যান্ড বিকজ ইটস দেয়ার own idea, it's their own passion, they're learning themselves. আমার হালকা গাইডেন্স দিলেও দেখা যায় যে ওরা অনেক কিছু শিখে ফেলছে। So it's a place where you can actually learn or dream anything. So that's how we operate.